হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স 2024-এর জন্য এই ভিডিওতে আজকে আমরা আরও একটা ফুল মক টেস্ট ডিসকাস করব। এর আগেও আমি তোমাদের সাথে অনেকগুলো ফুল মক টেস্ট ডিসকাস করেছি, তো আজকে এই ভিডিওতে আরও একটা ফুল মক টেস্ট ডিসকাস করব, যেটা অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তার সাথে বলে তোমাদের পরীক্ষায় যে এক্সাম প্যাটার্ন রয়েছে, সেম এক্সাম প্যাটার্ন কিন্তু এখানে এই এমসিকিউ সেটাও আমি রেখেছি। যেমন তোমাদের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1, 2, জিকে, রিজনিং যেমন পরপর তোমরা পরীক্ষায় পাবে এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামে, সেম টু সেম এখানেও রাখা হয়েছে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা চেষ্টা করবে কোশ্চেনগুলো নিজেরা করার, অ্যান্ড কত পেলে কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। তোমাদের পরীক্ষা যেহেতু আর বেশি দিন সময় নেই, তাই জন্য এই সময় তোমাদের জন্য সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বারবার করে তোমাদের যে টেক্সটগুলো সেটা রিভাইজ করা, অ্যান্ড যত পারো মক টেস্ট অ্যাটেন্ড করা। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। দেখা যাক ফার্স্ট কোশ্চেনে কী রয়েছে। প্রথমেই তোমাদের থাকছে লাইফ সায়েন্স ক্যাটাগরি 1-এর কোশ্চেন, যেখানে প্রথম কোশ্চেন তোমাদের কী রয়েছে দেখো। প্রথম কোশ্চেন রয়েছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর যার দ্বারা গঠিত হয়। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এর আগে আমরা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কী দ্বারা গঠিত সেটা পড়েছি, তো আজকে আমরা পড়ব গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কী এবং তার কোষ প্রাচীর কী দিয়ে গঠিত হয়। অপশানস কী কী আছে দেখো, সেলুলোজ ও হেমিসেলুলোজ, অপশান বি রয়েছে পেপটাইডোগ্লাইকান ও টিকোইক অ্যাসিড, অপশান সি লিগনিন, আর অপশান ডিতে রয়েছে সুবেরিন। তো এর এখানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর সেটা তৈরি হয় পেপটাইডোগ্লাইকান এবং টিকোইক অ্যাসিড দিয়ে। ঠিক আছে, পেপটাইডোগ্লাইকান এবং টিকোইক অ্যাসিড। এখানে আমরা প্রথমে জেনে নিই যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কী। দু ধরনের ব্যাকটেরিয়া আমরা জানি, একটা হচ্ছে গ্রাম পজিটিভ আর একটা হচ্ছে গ্রাম নেগেটিভ। ঠিক আছে, একটা হলো কি গ্রাম পজিটিভ আর একটা হলো গ্রাম নেগেটিভ। তো গ্রাম পজিটিভ বলতে কি, গ্রাম স্টেন বলে একটা স্টেন হয় যেটা দিয়ে ব্যাকটেরিয়াকে কালার করা যায়। ঠিক আছে, তো এই গ্রাম স্টেন বা ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন দিয়ে যখন ব্যাকটেরিয়াকে কালার করা হয়, তখন দেখা যায় গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভের মধ্যে যখন কালার করার পর ব্যাকটেরিয়াটাকে ওয়াশিং করা হচ্ছে কি দিয়ে না, অ্যাসিটন দিয়ে, তখন দেখা যাচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যেগুলো সেগুলো সেই কালারটা ধরে রাখতে পারছে, আর যেটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া সেটা কালারটা ধরে রাখতে পারছে না। কালার করা বা স্টেন করার বেসিসে আমরা ব্যাকটেরিয়াকে দুভাগে ভাগ করেছি, গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ। কী দিয়ে কালার করছি? গ্রাম স্টেন দিয়ে। গ্রাম স্টেন মানে কি, ক্রিস্টাল ভায়োলেট এবং আয়োডিন দিয়ে, আর সেটাকে ওয়াশিং করছি কী দিয়ে? অ্যাসিটন দিয়ে। তো এবার দেখো এখানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার এক্সাম্পল তোমরা জেনে রাখো, কারণ পরীক্ষাতে আসতেই পারে কোনগুলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। তো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার কিছু এক্সাম্পল হচ্ছে ব্যাসিলাস সাবটিলিস, স্টেপটোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস। ঠিক আছে, কী বললাম? ব্যাসিলাস সাবটিলিস, স্টেপটোকক্কাস এবং স্ট্যাফাইলোকক্কাস। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কী এক্সাম্পল হবে? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার এক্সাম্পল হচ্ছে ইকোলাই, সালমোনেল্লা, এগুলো হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ঠিক আছে, 2 নম্বর কোয়েশ্চেন দেখো কী রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 1 হলো, কোয়েশ্চেন নাম্বার 2 দেখো। কোয়েশ্চেন নাম্বার 2টা তোমাদের পরীক্ষায় আগেও এসছে আর প্রত্যেকবারের জন্য এটা ইম্পর্টেন্ট। দেখো কী রয়েছে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকের কাজ হলো। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকের কাজ হলো। অপশানস কী রয়েছে? ডিএনএ টু ডিএনএ সংশ্লেষ, ডিএনএ থেকে আরএনএ সংশ্লেষ, অপশান সি আছে আরএনএ টু ডিএনএ, আর অপশান ডিতে রয়েছে আরএনএ টু আরএনএ। তো রিভার্স ট্রান্সক্রিপ্টের যে উৎসেচকটা রয়েছে তার কাজ হচ্ছে কি, তার কাজ হচ্ছে আরএনএ থেকে ডিএনএ সংশ্লেষ। ঠিক আছে, আরএনএ থেকে ডিএনএ। আর এটা কাজের থাকে, এই যে রিভার্স ট্রান্সক্রিপ্টের উৎসেচক, এটা কাজের থাকে রেট্রো ভাইরাসের ক্ষেত্রে থাকে। ঠিক আছে, রেট্রো ভাইরাস এইসব ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কী হয়, এদের যে জেনেটিক ম্যাটেরিয়াল সেটা থেকে আরএনএ, এবং সেই আরএনএ থেকে যে কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি হয়, সেই কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরিতে সাহায্য করে হচ্ছে এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচক। যেমন এইচআইভির ক্ষেত্রে এটা থাকে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন কী রয়েছে। কোশ্চেন নাম্বার 3 বলা আছে সেন্সরি নিউরন দ্বারা গঠিত স্নায়ু হলো। সেন্সরি নিউরন, তো ফার্স্টলি সেন্সরি নিউরনের কাজ কী? সেন্সরি নিউরনের কাজ হচ্ছে যে স্নায়ু উদ্দীপনা সেটাকে রিসেপ্টর থেকে নিয়ে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যাওয়া, রিসেপ্টর থেকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে স্নায়ু উদ্দীপনাকে প্রেরণ করা। তো এই সেন্সরি নিউরন দিয়ে গঠিত স্নায়ুকে কী বলা হয়? অপশানস রয়েছে বহির্বাহী স্নায়ু, অন্তর্বাহী স্নায়ু, সহযোগী স্নায়ু, নাকি সবকটি। তো সেন্সরি নিউরন দ্বারা গঠিত স্নায়ু হচ্ছে অবশ্যই অন্তর্বাহী স্নায়ু। ঠিক আছে, সেন্সরি নিউরন দ্বারা গঠিত স্নায়ু হচ্ছে অন্তর্বাহী স্নায়ু। আর বহির্বাহী স্নায়ু হচ্ছে মোটর নিউরন দিয়ে গঠিত। বহির্বাহী স্নায়ু কোন নিউরন দিয়ে গঠিত? মোটর নিউরন। সেন্সরি স্নায়ুর যা কাজ, অন্তর্বাহী স্নায়ুর যা কাজ, সেন্সরি নিউরনের সেম কাজ, কারণ সেন্সরি নিউরন নিয়েই তৈরি হচ্ছে কি, অন্তর্বাহী স্নায়ু। একইভাবে মোটর নিউরনের যা কাজ সেটাই হচ্ছে বহির্বাহী স্নায়ুর কাজ, কারণ মোটর নিউরন নিয়েই তৈরি হচ্ছে কি, বহির্বাহী স্নায়ু। এক্সাম্পল বললে অন্তর্বাহী স্নায়ুর এক্সাম্পল কী কী হবে? এক্সাম্পল যদি বলি আমি, তাহলে অন্তর্বাহী স্নায়ুর এক্সাম্পল কী কী হবে? অলফ্যাক্টরি, অপটিক, এগুলো হচ্ছে অন্তর্বাহী। আর বহির্বাহী কোনগুলো? বহির্বাহী হচ্ছে অকিউলোমোটর, এইসব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে। নেক্সটে রয়েছে 4 নম্বর কোশ্চেন, টেলোমিয়ার সম্পর্কে সঠিক বক্তব্য নয়। এটা সঠিক বক্তব্য নয় কোনটি? ঠিক আছে,
কোনটা টেলোমিয়ার সম্পর্কে সঠিক নয়? তো টেলোমিয়ার কাকে বলা হয়? ক্রোমোজোমের যে শেষ প্রান্ত বা ক্রোমাটিডের যে শেষ প্রান্ত সেটাকে আমরা বলি টেলোমিয়ার। তো টেলোমিয়ার সম্পর্কে সঠিক নয় কোনটা? অপশানস দেখো, এটি অধিক কুণ্ডলিকিত অংশ, এটি ডিএনএকে রক্ষা করে, অপশান সি রয়েছে প্রতিবার কোষ বিভাজনের সাথে এর দৈর্ঘ্য কমে যায়, আর অপশান ডি রয়েছে টেলোমিয়ারে অধিক পরিমাণে জিন অবস্থান করে। তো এর মধ্যে সঠিক নয় কোনটা? যেটা সঠিক নয় সেটা হচ্ছে টেলোমিয়ারের মধ্যে অধিক পরিমাণে জিন অবস্থান করে, কারণ টেলোমিয়ারে অধিক পরিমাণে জিন কি? টেলোমিয়ারে জিন অবস্থান করে না। টেলোমিয়ার হচ্ছে হেটেরোক্রোমাটিন একটা রিজিয়ন, ঠিক আছে। টেলোমিয়ার অত্যন্ত কুণ্ডলিকিত একটা অংশ, আর রেপ্লিকেশনটাও কিন্তু অনেকটা কঠিন। আর প্রত্যেকবার যখন কোষ বিভাজন হচ্ছে, এস দশা হচ্ছে, সেই সময় কিন্তু ওই টেলোমিয়ারের দৈর্ঘ্য অল্প অল্প করে কমতে আসে, ঠিক আছে। আর টেলোমিয়ার নষ্ট হয়ে গেলে কিন্তু সেই ডিএনএটাও নষ্ট হয়ে যাবে। ওকে, টেলোমিয়ারের কাজই হচ্ছে কী বলতো? ডিএনএকে রক্ষা করা। টেলোমিয়ারের আরেকটা কাজ হচ্ছে, এটা একটা ডিএনএকে অন্য ডিএনএর সঙ্গে যুক্ত হতে দেয় না। টেলোমিয়ারের কাজ হলো ডিএনএকে রক্ষা করা প্লাস একটা ডিএনএকে অন্য ডিএনএর সাথে যুক্ত হতে না দেওয়া, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, 4 নম্বর হলো। 5 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে? সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি হয়। সাবমেটাসেন্ট্রিক, তোমাদের আগেও বলেছি প্রত্যেকটা যে ক্রোমোজোমের আকারগুলো রয়েছে সেটা কি প্রকৃতির আকার হবে, সেখানে কোন প্রকারের সেন্ট্রোমিয়ার থাকবে, এগুলো তোমরা ভালো করে মনে রাখবে। এখানে দেখো কী বলেছে? সাবমেটাসেন্ট্রিক। অপশান রয়েছে জে শেপড, এল শেপড, আই শেপড নাকি ভি শেপড। তো প্রথম কথা হচ্ছে সাবমেটা। সাব কথাটার অর্থ মনে রাখবে নিয়ার বা নিকটে। সাব মানে হচ্ছে নিয়ার বা নিকটে, আর মেটা মানে হচ্ছে মাঝে। এর মিনিং যদি আমরা দেখি তাহলে কী হবে? সাব মেটাসেন্ট্রিক মানে মাঝখানের নিকটে, ঠিক আছে। তো সাব মেটাসেন্ট্রিকের যে আকার সেটা হয় এল শেপড। সাব মেটাসেন্ট্রিকের আকার কেমন হবে? এল শেপড। ভি আকৃতির কোনটা হয়? ভি আকৃতির হচ্ছে মেটাসেন্ট্রিক, ভি আকৃতির হলো মেটাসেন্ট্রিক। আই আকৃতির হলো টেলোসেন্ট্রিক। এল আকৃতির আমরা পড়লাম সাবমেটা। এবং যে শেপড হলো অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিকের ক্ষেত্রে যে সেন্ট্রোমিয়ারের অবস্থান সেটা হচ্ছে সেটা হচ্ছে টেলোমিয়ারের কাছে, ঠিক আছে, টেলোমিয়ার থেকে সামান্য নিচে, সেটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। তারপর হচ্ছে সাবমেটা মানে বললাম মাঝখানের নিকটে, টেলো মানে একদম শেষ প্রান্তে, আর মেটা মানে হচ্ছে মেটাসেন্ট্রিক মানে কি একদম মাঝামাঝি রিজিয়ন বরাবর সেন্ট্রোমিয়ার অবস্থান করবে। তার পরবর্তী কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন কী রয়েছে? গিনিপিগের ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর যে ফিনোটাইপ নির্দেশ করে। অপশানস রয়েছে কালো মসৃণ, কালো অমসৃণ, সাদা মসৃণ আর সাদা অমসৃণ। তো ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, এটা বুঝতে পারছো একটা কি সংকর। ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল হচ্ছে কি সংকর গিনিপিগকে বোঝাচ্ছে। তো প্রথম কথা হচ্ছে আমরা জানি হচ্ছে গিনিপিগ যেটা আমরা পড়েছি বি ক্যাপিটাল বি ক্যাপিটাল বিটা হচ্ছে কিসের জন্য? কালো। কোন কালারের জন্য এটা বোঝাচ্ছে? কালো কালারের জন্য। তো এটা হচ্ছে কি বিশুদ্ধ কালো। তাহলে ক্যাপিটাল বি স্মল বি মানে কি হবে? এটাও কালোই হবে কিন্তু শঙ্কর কালো। তো যাই হোক এটা কি হবে? কালো কালারই হবে। মানে এখানে কালো দুটোতে রয়েছে, অপশন এতে এবং অপশন বিতে। এবং দেখো আর দিয়ে রয়েছে ক্যাপিটাল আর। এটা হচ্ছে কাকে বোঝায়? রাফ মানে কর্কশকে বোঝায়। ক্যাপিটাল আর কাকে বোঝায়? রাফ বা কর্কশকে বা অমসৃণকে বোঝায়। ক্যাপিটাল আর মানে অমসৃণ। আর এখানে কি রয়েছে? ক্যাপিটাল আর স্মল আর। তাহলে এটাও কি? এটাও অমসৃণকে বোঝাবে, তাই তো। ক্যাপিটাল মানে প্রকট একটা যদি রয়েছে হোমোজাইগাস হোক বা হেটেরোজাইগাস হোক, সেখানে যদি প্রকট জিন থাকে তাহলে অবশ্যই প্রকটে প্রকাশিত হবে। তাহলে সেক্ষেত্রে এর যে ফিনোটাইপ কী হবে? কালো অমসৃণ হবে। কী হবে? কালো অমসৃণ। অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। আর এখানে কি রয়েছে দেখো? কালো মসৃণ। কালো মসৃণের ক্ষেত্রে কি হতে পারে? কালো মসৃণ হতে ক্যাপিটাল বি স্মল আর হতে পারে, অথবা ক্যাপিটাল বি স্মল আর হতে পারে। এই দুটোই কিন্তু কালো মসৃণকে বোঝাবে। কালো অমসৃণ কোনগুলো হতে পারে? কালো অমসৃণ ক্যাপিটাল বি ক্যাপিটাল আর একদম বিশুদ্ধ কালো অমসৃণ। তাছাড়া আর কি হতে পারে? কালো অমসৃণই বলছি এটা, হ্যাঁ। ক্যাপিটাল বি স্মল বি হতে পারে, ক্যাপিটাল আর হতে পারে। তাছাড়া আর কি হতে পারে? ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মল আর। এই সবকটাই কিন্তু কালো অমসৃণকেই বোঝাবে। আর দেখো রয়েছে সাদা মসৃণ কি? সাদা হলে কি হবে? দুটোই প্রচ্ছন্ন থাকতে হবে, তবেই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হবে। কারণ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবসময় প্রকাশিত হয় হোমোজাইগাস অবস্থায়, আর সাদাটা হচ্ছে প্রচ্ছন্ন। তো সেক্ষেত্রে স্মল বি থাকতে হবে, আর মসৃণ মানে অবশ্যই স্মল আর থাকতে হবে। তাহলে সেটা হবে সাদা মসৃণ। আর কি রয়েছে? সাদা অমসৃণ। সাদা মানে স্মল বি থাকবে, আর অমসৃণ মানে কি? অমসৃণ মানে ক্যাপিটাল আর স্মল আর থাকতে পারে, বা স্মল বি ক্যাপিটাল আরও কিন্তু থাকতে পারে। দুটোই সাদা অমসৃণকেই বোঝাবে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, 6 নম্বর হলো। 7 নম্বর কোশ্চেন কি রয়েছে? কোশ্চেন নাম্বার 7 বলা আছে শোষিত খাদ্যের আত্তীকরণ ঘটে যে স্থানে। শোষিত খাদ্যের আত্তীকরণ ঘটে।
অপশান কী কী রয়েছে? কোষের নিউক্লিয়াস, প্রোটোপ্লাজম, গলগি বস্তু আর লাইসোজোম। তো শোষিত খাদ্যের আত্তীকরণ কোথায় ঘটবে? আত্তীকরণ ঘটবে অবশ্যই প্রোটোপ্লাজমে। আত্তীকরণ কোথায় ঘটে? আত্তীকরণ ঘটে প্রোটোপ্লাজমে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন কি আছে? জোর কলম একবীজপত্রী উদ্ভিদে হয় না। জোর কলম হলো কৃত্রিম অঙ্গজনন, আর জোর কলম হলো সব থেকে উন্নত প্রকৃতির কৃত্রিম অঙ্গজনন। তো জোর কলমের ক্ষেত্রে আমরা কী কী জানি? স্টক থাকে একটা কী থাকে? সিয়ন থাকে। স্টক মানে কি? মূলযুক্ত উদ্ভিদ। আর সিয়নটা কি? সিয়নটা হচ্ছে মূলবিহীন যে উদ্ভিদটা। আর জোর কলমকে আর কী নামে জানা হয়? গ্রাফটিং নামেও জানা হয়। তো এই ক্ষেত্রে দেখো কী রয়েছে? জোর কলম একবীজপত্রী উদ্ভিদে হয় না। কারণ কি? কারণ জোর কলমের ক্ষেত্রে যে কানেকশনটা করা হয় বা জোড়া লাগানো হয় সেটা ক্যাম্বিয়াম টু ক্যাম্বিয়ামে জোড়া লাগানো হয়, কিন্তু একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ক্যাম্বিয়াম থাকে না। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ক্যাম্বিয়াম থাকে না, তাই এক্ষেত্রে জোর কলমটা করা যায় না। জোর কলম বা গ্রাফটিং ক্যাম্বিয়ামের অনুপস্থিতির কারণে একবীজপত্রী উদ্ভিদে হয় না। 9 নম্বর কোশ্চেন দেখো কি আছে? কোশ্চেন নাম্বার 9, কার ক্ষেত্রে আরএনএ জেনেটিক বস্তু হিসেবে কাজ করে? আরএনএ জেনেটিক বস্তু বা জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করবে কার ক্ষেত্রে? অপশানস রয়েছে ব্যাকটেরিয়া, বায়োফাইট, ভাইরাস আর প্রোটোজোয়া। তো এর মধ্যে কার ক্ষেত্রে আরএনএ ক্যান অ্যাক্ট অ্যাজ জেনেটিক মেটেরিয়াল? সেটা কি হবে? ভাইরাসের ক্ষেত্রে। ভাইরাসের ক্ষেত্রে ডিএনএও থাকতে পারে, আবার আরএনএও থাকতে পারে। সেটা আবার ডিফারেন্ট টাইপসের হতে পারে। কেমন? কারোর হয়তো দেখা গেলো এসএসআরএনএ রয়েছে, কারোর আবার দেখা গেলো ডিএসআরএনএ রয়েছে, মানে সিঙ্গেল স্ট্যান্ডার্ড আরএনএ, ডবল স্ট্যান্ডার্ড আরএনএ। কারো দেখা গেলো ডিএসডিএনএ রয়েছে, মানে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ। তো এইরকম কিন্তু ভাইরাসের ক্ষেত্রে জেনেটিক মেটেরিয়াল সেটা এরকম ভ্যারি করে। যেমন ইউক্যারিওটিকের ক্ষেত্রে আমরা কী দেখি, বা প্রোক্যারিওটিক যেগুলো রয়েছে সবার ক্ষেত্রে একবার ডিএনএই থাকে জেনেটিক মেটেরিয়াল। ব্যাকটেরিয়া হোক, সায়ানোব্যাকটেরিয়া হোক, সবার ক্ষেত্রে কিন্তু জেনেটিক মেটেরিয়াল কি? ডিএনএ। এবং ইউক্যারিওটিকের ক্ষেত্রেও জেনেটিক মেটেরিয়াল কি? ডিএনএ। কিন্তু কোশ্চেন কী আছে? হিস্টোন প্রোটিন সম্পর্কে সঠিক নয় কোনটি? অপশান এতে আছে হিস্টোন প্রোটিন ধনাত্মক আধানযুক্ত, বিতে আছে আম্লিক অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ, সিতে আছে আর্জিনিন ও লাইসিন সমৃদ্ধ, আর ডিতে রয়েছে এটি অক্টামার গঠন করে ডিএনএ থেকে ক্রোমোজোম তৈরি করে। তো প্রথম কথা হচ্ছে হিস্টোন প্রোটিন। হিস্টোন প্রোটিন আমরা কি জানি? হিস্টোন প্রোটিন হচ্ছে ক্ষারীয় প্রোটিন, অর্থাৎ এখানে যে অ্যামাইনো অ্যাসিডগুলো থাকবে সেগুলো হবে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড। আর ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড কোনগুলো? ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আর্জিনিন, লাইসিন, হিস্টিডিন, এগুলো হচ্ছে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড। কিন্তু এখানে দেখো দেওয়া রয়েছে অপশন বিতে আম্লিক অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ। তো হিস্টোন কিন্তু আম্লিক অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ নয়, হিস্টোন হচ্ছে ক্ষারীয় অ্যামাইনো অ্যাসিড সমৃদ্ধ। ঠিক আছে, বেসিক। আর কি রয়েছে এখানে বাকি যেগুলো রয়েছে এই কোশ্চেনে? যে হিস্টোন ধনাত্মক আধানযুক্ত, অবশ্যই হিস্টোন ধনাত্মক আধানযুক্তই হয়। তারপর রয়েছে কি আর্জিনিন, লাইসিন সমৃদ্ধ, এটাও ঠিক। আর এটা হিস্টোন অক্টামর গঠন করে ডিএনএ থেকে ক্রোমোজোম তৈরি করে, এই অপশনটাও ঠিক রয়েছে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, 11 নম্বর কোশ্চেন, কোনটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমধর্মী? মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। আমরা জানি মেন্ডেলের সূত্র থেকে আমরা কোথা থেকে মেন্ডেলের সূত্র আমরা পাই কোত্থেকে? তিনি যে একসংখ্য জন পরীক্ষা এবং দ্বিসংখ্য জন পরীক্ষা করেছিলেন মোটর গাছের ক্ষেত্রে, সেখান থেকে আমরা মেন্ডেলের দুটো সূত্র পাই। একসংখ্য জন থেকে আমরা পৃথক ভবনের সূত্র বা প্রকটতার সূত্র, এবং দ্বিসংখ্য জন থেকে পেয়েছি আমরা স্বাধীন সঞ্চালনের সূত্র বা স্বাধীন বিন্যাসের সূত্র। তো এই ক্ষেত্রে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম ঘটে কোন ঘটনায়? ব্যতিক্রম ঘটে লিঙ্কেজ। ঠিক আছে, মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম হচ্ছে লিঙ্কেজের ঘটনা। লিঙ্কেজ মানে হচ্ছে দুটো জিনের মধ্যে, দুটো জিন যখন খুব ক্লোজলি লোকেটেড হয়, মনে করো এটা একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের মধ্যে জিনের অবস্থা আমি দেখাচ্ছি তোমাদের। দুটো লোকাস মনে করো এখানে রয়েছে, এইখানে একটা জিন রয়েছে, ঠিক তার পাশে এইখানে একটা জিন রয়েছে, মানে দুটো জিন কি খুবই ক্লোজলি রিলেটেড। তো এক্ষেত্রে কি হয়, জিন দুটোর যে রিকম্বিনেশনের সম্ভাবনা সেটা কমে যায়। ঠিক আছে, যখন নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে কি হয়, সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে ক্রসিং ওভার হয়। তো সেক্ষেত্রে যদি দুটো জিন পরস্পর খুব কাছাকাছি অবস্থান করে, তো সেক্ষেত্রে কি হয়, ওই জিনগুলোর মধ্যে রিকম্বিনেশনের যে পসিবিলিটি বা ফ্রিকোয়েন্সি সেটা কমে যায়। তো এই ক্ষেত্রে কি হবে, দুটো জিন একই সাথে কিন্তু এক জনু থেকে অপর জনুতে সঞ্চারিত হয়। এই ঘটনাটাকেই বলা হয় লিঙ্কেজের ঘটনা। তো এটা হচ্ছে মেন্ডেলের সূত্রের একটা ব্যতিক্রমী ঘটনা। তাছাড়া মেন্ডেলের সূত্রের ক্ষেত্রে আর কি রয়েছে বলতো ব্যতিক্রমী ঘটনা? যেটা আমরা পড়ি সন্ধ্যা মালতীর ক্ষেত্রে ইনকমপ্লিট ডোমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা, সেটাও কিন্তু রয়েছে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। আর রয়েছে কি কোডোমিনেন্স বা সহপ্রকটতাও কিন্তু মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম হিসেবেই আমরা উদাহরণ হিসেবে পড়তে পারি। ওকে, বাকি এখানে যেগুলো রয়েছে প্রকটতা, স্বাধীন বিন্যাস, প্রচ্ছন্নতা, এগুলো হচ্ছে সবই মেন্ডেলের সূত্রের মধ্যেই পড়ে। প্রকটতা তো পড়েই, আর প্রচ্ছন্নতা পড়ে। স্বাধীন বিন্যাস মানে কি? স্বাধীন বিন্যাস মানে মেন্ডেল কি বলেছিলেন না, জিনগুলো পরস্পর স্বাধীনভাবে সঞ্চারিত হতে পারে, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে কিছু কিছু জিন রয়েছে যেগুলো একই সাথে সঞ্চারিত হচ্ছে এক জনু থেকে অপর জনুতে। তো সেই ঘটনাটাই হচ্ছে লিঙ্কেজের ঘটনা। নেক্সট দেখো 12 নম্বর কোশ্চেন কি রয়েছে? কোশ্চেন নাম্বার 12 কি বলছে? এখানে বলা আছে
প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়। প্রকট বৈশিষ্ট্য কখন প্রকাশ পাবে? অপশানস দেখো, কেবল হোমোজাইগাস অবস্থায়, অপশান বি রয়েছে কেবল হেটেরোজাইগাস অবস্থায়, অপশান সি হোমোজাইগাস ও হেটেরোজাইগাস অবস্থায়, আর অপশান ডি রয়েছে মিউটেটেড অবস্থায়। তো প্রকট জিন অবশ্যই প্রকাশ পাবে বোথ হোমোজাইগাস অ্যান্ড হেটেরোজাইগাস কন্ডিশনে। হোমোজাইগাস কেমন? মনে করো ক্যাপিটাল টি, তাহলে এখানেও প্রকট বৈশিষ্ট্য মানে বিশুদ্ধ লম্বাই প্রকাশ পাবে, বা লম্বা বৈশিষ্ট্য বা লম্বা ফিনোটাইপ এখানে প্রকাশিত হবে। একই রকম ক্যাপিটাল টি স্মল টি যদি আমি বলি, এখানেও কি হবে? লম্বা ফিনোটাইপই আমরা পাবো। ঠিক আছে, তো এখানে আমরা কি জানলাম? প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায় কখন? হোমোজাইগাস এবং হেটেরোজাইগাস উভয় অবস্থাতেই কিন্তু প্রকট বৈশিষ্ট্য প্রকাশিত হতে পারে। কিন্তু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ হওয়ার জন্য, যদি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হতে চায়, তো সেক্ষেত্রে অলওয়েজ তার হোমোজাইগাস কন্ডিশন লাগে। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ হওয়ার জন্য জিনোটাইপটা হোমোজাইগাস হতে হবে। নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন কি বলা আছে? কোশ্চেন নাম্বার 13, জাইগোটে অটোজোমের সংখ্যা। অপশানস রয়েছে 46টি, 22টি, 44টি আর 23টি। তো জাইগোটে অটোজোম কত থাকে? জাইগোট হচ্ছে প্রথম কথা ডিপ্লয়েড। জাইগোট কেমন? জাইগোট হচ্ছে ডিপ্লয়েড। আর ডিপ্লয়েডের ক্ষেত্রে অটোজোমের সংখ্যা কত হবে? অবশ্যই 44টা হবে। তো এখানে জাইগোটে অটোজোমের সংখ্যা হবে 44 বা 44টা। নেক্সট কোশ্চেন দেখো, 14 নম্বর কোশ্চেন, কমপ্লেট বা চিরুনি প্লেট পাওয়া যায় যে পর্বের প্রাণীতে? কমপ্লেট বা চিরুনি প্লেট, অপশানস রয়েছে পরিফেরা, টিনোফোরা, একানোডার্মাটা আর নিডারিয়া। তো কমপ্লেট কোথায় পাওয়া যায়? কমপ্লেট পাওয়া যায় টিনোফোরা পর্বের প্রাণীতে। কমপ্লেট বা চিরুনি প্লেট, যেটা হচ্ছে টিনোফোরার স্পেশাল ফিচার, যার জন্য এর নাম কি? টিনোফোরা। টিনোফোরার স্পেলিংটা কেমন? টিনোফোরার স্পেলিং হচ্ছে CTENOPHORA, টিনোফোরা। CTENO, টিনো মানে কি বলতো? টিনো মানে হচ্ছে কোম বা চিরুনি। ঠিক আছে, তো সেখান থেকে নামটা এসছে টিনোফোরা। আর কটা কমপ্লেট থাকে? টিনোফোরার ক্ষেত্রে যদি বলা হয় কটা কমপ্লেট বা কটা চিরুনি প্লেট উপস্থিত থাকে, তো সেক্ষেত্রে মনে রাখবে কমপ্লেট থাকে 8টা। কটা থাকে? 8টা, 8। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো 15 নম্বর কোশ্চেন, কন্টকতকি পর্ব হলো? কন্টকতকি পর্ব, অপশানস রয়েছে আর্থ্রোপোডা, টিনোফোরা, অ্যানিলেডার, একাইনোডার্মাটা। তো এখানে কন্টকতকি পর্ব কোনটা? কন্টকতকি পর্ব হচ্ছে এখানে একাইনোডার্মাটা। অপশান যেটা রয়েছে ডি, সেটা এখানে কারেক্ট হয়ে যাবে। ঠিক আছে, আর্থ্রোপোডা মানে সন্ধিপদ প্রাণী, যেমন হচ্ছে আরশোলা, চিংড়ি, এগুলো পড়বে। টিনোফোরা আমরা এক্ষুনি পড়লাম। আর টিনোফোরার ক্ষেত্রে একটা স্পেশাল কোষ থাকে, সেই কোষটাকে আমরা কি বলি? কোলোব্লাস্ট কোষ বা ল্যাসো কোষও কিন্তু সেটাকে বলা হয়। আর অ্যানিলেডার এক্সাম্পল হচ্ছে কেঁচো, জোক, এগুলো। কেঁচো, জোক, হেটেরোনেরিস, এগুলো সব হচ্ছে অ্যানিলিডার এক্সাম্পল। অ্যানিলিডাকে আমরা বাংলায় কি বলি? অঙ্গুরিমাল প্রাণী। কেন বলি? কারণ এদের দেহে অনেকগুলি আংটির মতো খণ্ডক নিয়ে গঠিত। কেঁচোর ক্ষেত্রে আমরা স্পষ্টই দেখতে পাই সেটা। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। চলো 16 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে। কোশ্চেন নাম্বার 16, টার্নার সিনড্রোমের ক্যারিওটাইপ হলো? টার্নার সিনড্রোম এটা কাদের ক্ষেত্রে দেখা যায়? এটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে দেখা যায়। তো টার্নার সিনড্রোম কার ক্ষেত্রে? ফিমেলের ক্ষেত্রে। তো টার্নার সিনড্রোম কখন প্রকাশিত হয়? যখন স্ত্রীলোকের কোষে দুটো এক্স ক্রোমোজোমের জায়গায় একটা এক্স ক্রোমোজোম প্রেজেন্ট থাকে, তো সেই কন্ডিশনকে বলা হয় টার্নার সিনড্রোম। মানে অটোজোমের সংখ্যা তো একই থাকবে, মানে অটোজোমের সংখ্যা 44 হওয়ার কথা, 44 থাকছে, কিন্তু যে সেক্স ক্রোমোজোম সেটা থাকার কথা দুটো, কিন্তু টার্নার সিনড্রোমের ক্ষেত্রে দুটো না থাকে কটা প্রেজেন্ট থাকবে? একটা, মানে 44A + X0। এইটা হচ্ছে টার্নার সিনড্রোমের ক্যারিওটাইপ। মানে কোনটা হচ্ছে? দেখো অপশন সি হচ্ছে এখানে কারেক্ট। ঠিক আছে, টার্নার সিনড্রোমের ক্যারিওটাইপ হচ্ছে 44A + X0। নেক্সট কোশ্চেন দেখো 17 নম্বর কোশ্চেন কি রয়েছে? জরা আনয়নকারী হরমোন বলা হয়? অপশানস রয়েছে ইথিলিন, সাইটোকাইনিন, অক্সিন আর অ্যাবসাইসিক অ্যাসিড। তো এগুলোর মধ্যে জরা আনয়নকারী হরমোন কোনটা? জরা আনয়নকারী হরমোন হচ্ছে ইথিলিন। ঠিক আছে, জরা আনয়নকারী হরমোন হচ্ছে ইথিলিন। অপশান এ হবে এখানে কারেক্ট আনসার, ইথিলিন। বাকি এখানে যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু একটু করে বলে দিই। সাইটোকাইনিনের যে মেন ফাংশন সেটা হচ্ছে কি? উদ্ভিদের কোষ বিভাজনে সাহায্য করা, বৃদ্ধিতে সাহায্য করা, এবং সাইটোকাইনিন উদ্ভিদের ক্ষেত্রে কী করে? ক্লোরোফিল সংশ্লেষে সাহায্য করে। আর সব থেকে এটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অক্সিন যেমন অগ্রস্ত প্রকটতা ঘটায় বা শাখা পোশাখা সৃষ্টিতে বাধা দেয়, সাইটোকাইনিন আবার তার উল্টো কাজ করে। সাইটোকাইনিন অগ্রস্ত প্রকটতায় বাধা দেয় এবং শাখা পোশাখা সৃষ্টিতে সাহায্য করে। ঠিক আছে, সাইটোকাইনিন কিন্তু উদ্ভিদের শাখা পোশাখা সৃষ্টিতে সাহায্য করবে। আর হচ্ছে অক্সিন। অক্সিনের কাজ কি কি? অগ্রস্ত প্রকটতা ঘটানো বা গাছের যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা করছে। অগ্রস্ত প্রকটতা মানে কি? অগ্রমুকুল শুধু বৃদ্ধি পাচ্ছে, মানে গাছটার দৈর্ঘ্যে বাড়ছে, বাট কোনো শাখা পোশাখা ওখানে সৃষ্টি হচ্ছে না। আর রয়েছে কি? ট্রপিক চলন নিয়ন্ত্রণ। অক্সিনের খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ। ঠিক আছে, জিওট্রপিক, ফ্লোরোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কি? অক্সিন। আর তাছাড়া হচ্ছে পার্থেনোকর্পির জন্য দায়ী হচ্ছে অক্সিন।
আর রয়েছে অ্যাবসাইসিক অ্যাসিড, যেটাকে ABAও বলা হয়, যেটা কি বাষ্পমোচন প্রতিরোধী একটা হরমোন, যার জন্য এটাকে বলা হয় কি খরা সুবেদী হরমোন। অ্যাবসাইসিক অ্যাসিড বীজের অঙ্কুরোদ্গমে বাধা সৃষ্টি করে, আর জিবরেলিন কী করে বীজের অঙ্কুরোদ্গমে সাহায্য করে। তো এই দুটোর যে ব্যালেন্স, অ্যাবসাইসিক অ্যাসিড আর জিবরেলিনের ব্যালেন্সের ওপর নির্ভর করে যে বীজের অঙ্কুরোদ্গম হবে নাকি হবে না। ওকে, নেক্সট কোশ্চেন দেখা যাক। 18 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে, কোনটি পলিস্যাকারাইড? পলিস্যাকারাইড মানে কি? পলিস্যাকারাইড মানে হচ্ছে যখন কোনো স্যাকারাইড বা শর্করা অণু, যখন কোনো শর্করা অণু অনেকগুলো মনোমার নিয়ে গঠিত হয়, মোর দ্যান 10 মনোমার্স, তখন সেটাকে আমরা কি বলবো? পলিস্যাকারাইড। তো এখানে পলিস্যাকারাইড কোনটা দেখো, পলিস্যাকারাইড হচ্ছে এখানে একটাই রয়েছে, সেটা হচ্ছে গ্লাইকোজেন। পলিস্যাকারাইড কোনটা? গ্লাইকোজেন। গ্লাইকোজেন কী থেকে তৈরি হয়? গ্লুকোজ থেকে তৈরি হয়। এবং প্রাণীদেহে যে গ্লাইকোজেন সঞ্চয় থাকে সেটা কোন কোন জায়গায় সঞ্চয় থাকে? যকৃৎ আর পেশিকোষে কিন্তু যকৃৎ আর পেশিকোষে গ্লাইকোজেন সঞ্চয় থাকে। আর গ্লুকোজ থেকে গ্লাইকোজেন প্রস্তুতির যে পদ্ধতি, গ্লুকোজ থেকে যে গ্লাইকোজেন প্রস্তুতির পদ্ধতি, সেটা কি বলা হয়? গ্লাইকোজেনেসিস। ঠিক আছে, এটা কি বলা হয়? গ্লাইকোজেনেসিস। এবার দেখো এখানে কি রয়েছে, বাকি রয়েছে ল্যাকটোজ। ল্যাকটোজ কি দিয়ে তৈরি? ল্যাকটোজ হচ্ছে গ্লুকোজ আর গ্যালাক্টোজ দিয়ে তৈরি। মল্টোজ হচ্ছে দুটো গ্লুকোজ অণু দিয়ে তৈরি। আর হচ্ছে সুক্রোজ কী দিয়ে তৈরি? গ্লুকোজ আর ফ্রুক্টোজ দিয়ে তৈরি। নেক্সট কোশ্চেন আমরা দেখবো 19 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, কোশ্চেন নাম্বার 19। কোশ্চেন বলছে রক্ত অঞ্চনের পর যে হালকা হলুদ বর্ণের তরল নির্গত হয় তা হলো, অপশানস দেখো, সিরাম, প্লাজমা, ফাইব্রিনোজেন নাকি জল। দেখবে রক্ত অঞ্চনের পর সেখান থেকে রসের মতো পদার্থ নির্গত হচ্ছে, হালকা, একদম হালকা হলুদ কালারের, সেটা হচ্ছে সিরাম। সেটাকে কি বলা হয়? সিরাম বলা হয়। তো এখানে অপশন এ হবে কারেক্ট। সিরামে কিন্তু কখনোই ফাইব্রিনোজেন প্রেজেন্ট থাকে না, এটা মনে রাখবে, সিরামে কিন্তু কখনোই ফাইব্রিনোজেন প্রেজেন্ট থাকবে না। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, 20 নম্বর কোয়েশ্চেন, যে প্রকার কোষ থেকে অ্যান্টিবডি উৎপন্ন হয়, অপশানস রয়েছে প্লাজমা কোষ, টি লিম্ফোসাইট, ম্যাক্রোফাজ আর হেপাটোসাইট। অ্যান্টিবডি উৎপন্ন হবে কোথা থেকে? অ্যান্টিবডি উৎপন্ন হবে প্লাজমা কোষ থেকে। প্লাজমা কোষ কি? প্লাজমা কোষ হচ্ছে অ্যাক্টিভেটেড বি লিম্ফোসাইট। প্লাজমা কোষ ইজ নাথিং বাট অ্যাক্টিভেটেড বি লিম্ফোসাইট। ঠিক আছে, অ্যাক্টিভেটেড বি লিম্ফোসাইট। যখন কোনো ব্যাকটেরিয়া ধরো আমাদের আক্রমণ করছে, তখন বি লিম্ফোসাইট অ্যাক্টিভ হচ্ছে এবং অ্যাক্টিভ হয়ে তৈরি করছে কি? প্লাজমা কোষ। সেই প্লাজমা কোষ থেকে পরে তৈরি হচ্ছে অ্যান্টিবডি। এই কোশ্চেনটা 2021 সালে শিফট 2-তে কিন্তু এসেছিল। ঠিক আছে, আর কি হচ্ছে দেখো, টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট কী করে? টি লিম্ফোসাইট হচ্ছে কোষ ভিত্তিক অনাক্রমতায় অংশগ্রহণ করে। টি লিম্ফোসাইট কোষ ভিত্তিক অনাক্রমতায় অংশগ্রহণ করে। নেক্সট রয়েছে ম্যাক্রোফাজ। ম্যাক্রোফাজ কী করে? ম্যাক্রোফাজ হচ্ছে আগ্রাসন কোষ বা ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে। হচ্ছে হেপাটোসাইট। হেপাটোসাইট কি? লিভার সেল। লিভার সেলকে আমরা বলি হেপাটোসাইট। লিভারের মধ্যেও এক ধরনের কী থাকে? কোষ থাকে, যেটা কী করে? ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে, তাই কী বলা হয়? কুফার কোষ। এই কুফার কোষও কিন্তু এক ধরনের ম্যাক্রোফাজ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখবো, চলো। 21 নম্বর কোশ্চেন, মানুষের ক্যানাইন দাঁতের সংখ্যা হলো, এক্ষেত্রে ক্যানাইন দাঁতের সংখ্যা কটা? 2, 8, 4 নাকি 12? প্রথমত মানুষের দন্ত সংকেত তোমাদের জানা থাকে, তো এখান থেকে তোমরা যে কোনো দাঁতের সংখ্যা বের করতে পারবে। তো মানুষের যে দন্ত সংকেত সেটা কি? 2, 1, 2, 3। এটা ইনসাইসর, এটা ক্যানাইন, এটা প্রিমোলার, এটা হচ্ছে মোলার। তো এখানে সব কটাকে তোমাকে যে কোনো দাঁতের সংখ্যা দেওয়া থাক, তুমি শুধু এই সূত্রটা মনে রাখবে যে 2, 1, 2, 3, এবং দাঁতের সংখ্যা বের করতে বলে তুমি সেটাকে 4 দিয়ে গুণ করে দেবে। ঠিক আছে, এখানে ক্যানাইন চেয়েছে, ক্যানাইনের সংখ্যা কত? এখানে 1 দেওয়া রয়েছে, 1কে আমি 4 দিয়ে গুণ করে দেবো, আনসার কত আসবে? 4। তার মানে মানুষের ক্যানাইন দাঁতের সংখ্যা কত যাবে? 4টে। অপশন সি হবে এখানে কারেক্ট আনসার। এভাবে তুমি যে কোনো দাঁতের সংখ্যা বের করতে পারো। যদি ইনসাইসর বলে, তাহলে ইনসাইসর কীভাবে বের করবে? এখানে দন্ত সংকেতে 2 আছে, যখনই তুমি এটাকে বের করতে হবে এটাকে 4 দিয়ে গুণ করে দাও, তার মানে ইনসাইসর বেরবে কত? 8টা। ওপরের পার্টিতে 4টে, নিচের পার্টিতে 4টে। ঠিক আছে, মোট 8টা থাকে ইনসাইসর। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, 22 নম্বর কোশ্চেন, NADP এর বিজারণ ঘটে, অপশানস কি রয়েছে? আলোক দশায়, অন্ধকার দশায়, সবাত শ্বসনে নাকি কোনোটি নয়। তো NADP এর বিজারণ ঘটবে কোন দশায়? অবশ্যই আলোক দশায়। ঠিক আছে, NADP এর বিজারণ ঘটবে আলোক দশায়, অপশন এ হচ্ছে কারেক্ট। যখন আলোক দশায় ফোটোলাইসিস হয়, যখন আলোক দশায় কী হয়? ফোটোলাইসিস, অর্থাৎ সূর্যালোকের প্রভাবে যখন জলের অণু ভেঙে H+ আর OH- তৈরি করে, H+ আর OH-, এই H+টাই কিন্তু কী করে? NADP এর বিজারণটা ঘটায়। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেন রয়েছে, সালোক সংশ্লেষণের ফলে উৎপন্ন শর্করায় হাইড্রোজেনের উৎস হলো। শর্করাতে কী থাকে? শর্করা মানে কি উৎপন্ন হয়? সালোক সংশ্লেষ প্রক্রিয়া গ্লুকোজ, আর গ্লুকোজের সংকেত কি? C6H12 and O6। তো এক্ষেত্রে এখানে হাইড্রোজেন উপস্থিত রয়েছে কত? 12টা। তো এখানে এই যে হাইড্রোজেন, তার উৎসটা কি? অপশানস রয়েছে জল, বায়ুর হাইড্রোজেন, অ্যামোনিয়া নাকি NADPH। তো দেখো অবশ্যই আমরা জানি কি সালোক সংশ্লেষের যে কাঁচা মাল সেটা হচ্ছে জল এবং কি কার্বন ডাই অক্সাইড, এই দুটো মিলে কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় যে শর্করা জাতীয় খাদ্য সেটা তৈরি করে। তো এখানে
হাইড্রোজেনের যে উৎস সেটা একটাই হতে পারে, কি হতে পারে? জল। কারণ কার্বন ডাইঅক্সাইডে তো কোনো হাইড্রোজেন নেই, তো সেক্ষেত্রে শর্করা বা গ্লুকোজের মধ্যে যে হাইড্রোজেনটা আসছে তার উৎস কী হয়ে যাবে? জল। অপশন এ হবে এখানে কারেক্ট আনসার, ঠিক আছে, জল, অপশন এ। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, 24 নম্বর কোশ্চেন। প্রোটিনের রাসায়নিক গঠন পরিবর্তন করে, প্রোটিনের রাসায়নিক গঠন পরিবর্তন করে। অপশন কী কী আছে? এসিআর, আরইআর, রাইবোজোম, নিউক্লিয়াস। এসিআর মানে কি? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আরইআর মানে কি? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এর মধ্যে প্রোটিন দেখে অনেকে ভাববে যে আনসার হবে রাইবোজোম, কিন্তু তা নয়। প্রোটিনের রাসায়নিক গঠন পরিবর্তন করে হচ্ছে আরইআর, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কী হয় পরিবর্তন করে? একটা প্রোটিন যখন সিনথেসিস হচ্ছে, রাইবোজোমের কাজ হচ্ছে কেবলমাত্র পলিপেপটাইড সিনথেসিস করা, ঠিক আছে। রাইবোজোম এমআরএনএ থেকে শুধুমাত্র কি সিনথেসিস করবে? পলিপেপটাইড। তারপর এর যে এই যে পলিপেপটাইড তৈরি হলো, এই পলিপেপটাইড যে ফার্দার প্রসেসিং কোথায় হবে? যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তার ভেতরে, ঠিক আছে। তারপর সেখান থেকে সেটা গলগি বডিতে যাবে। একটা প্রোটিনের কিন্তু নির্দিষ্ট 3 ডাইমেনশনাল একটা স্ট্রাকচার আছে, সেটা অ্যাটেন্ড করতে গেলে সেই যে প্রোটিনটা বা পলিপেপটাইড চেনটা রাইবোজোমে সিনথেসিস হলো, তারপর সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে চলে যায়। সেখানে গিয়ে কিন্তু সেই পলিপেপটাইড চেনটা সার্টেন একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার গঠিত হয়, তারপরে সেটা ফাংশনাল হয়। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, 25 নম্বর কোশ্চেন। একটি হিমোগ্লোবিনের সাথে কত অণু অক্সিজেন যুক্ত হতে পারে? অপশানস রয়েছে 2 অণু, 4 অণু, 3 অণু, নাকি 1 অণু। তো একটা হিমোগ্লোবিনের সাথে অবশ্যই যুক্ত হতে পারবে কত অণু অক্সিজেন? 4 অণু অক্সিজেন, 4 অণু অক্সিজেন। কেন 4 অণু অক্সিজেন যুক্ত হতে পারছে? কারণ আমরা জানি হিমোগ্লোবিনের ক্ষেত্রে যে হিমোগ্লোবিনের যে হিম, সেটা কতগুলো থাকে? 4টে হিম থাকে, 4টে হিম গ্রুপ থাকে, আর প্রত্যেকটা হিম গ্রুপে একটা করে আয়রন থাকে, আর সেই আয়রনগুলোই কিন্তু একটা করে ওটুকে বাইন্ড করে। তো সেই ক্ষেত্রে 4টে আয়রন রয়েছে, 4টে হিম গ্রুপ মানে 4টে আয়রন, আর প্রত্যেকটা আয়রন বাইন্ড করবে একটা করে অক্সিজেন অণুকে। তো সেক্ষেত্রে কতগুলো বাইন্ড হবে? 4 অণু অক্সিজেন কিন্তু বাইন্ড হবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখা যাক, চলো 26 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে। ল্যামার্কের মতবাদ কোনটি? অপশানস রয়েছে প্রাকৃতিক নির্বাচনবাদ, অপশান বি রয়েছে অস্তিত্বের জন্য সংগ্রাম, অপশান সি রয়েছে প্রকরণ, অপশান ডিতে রয়েছে অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্র। এর মধ্যে ল্যামার্কের মতবাদ কোনটা? ল্যামার্কের মতবাদ হচ্ছে অঙ্গের ব্যবহার অব্যবহার সূত্র। যেখানে কি বলা হয়? যেখানে বলা হয় যে প্রাণীরা যেসব অঙ্গকে বেশি পরিমাণে ব্যবহার করে সেগুলো সবল ও সুগঠিত হয়, আর যেগুলো কম পরিমাণে ব্যবহৃত করে সেগুলো কি হয়? দুর্বল হয়ে যায়, এবং আস্তে আস্তে সেগুলো কি হয়? বিলুপ্ত হয়ে যায়। আর বাকি যেখানে এগুলো রয়েছে দেখো, প্রাকৃতিক নির্বাচন, অস্তিত্বের জন্য সংগ্রাম, প্রকরণ, এই প্রত্যেকটাই কি? যোগ্যতমের উদ্বর্তন, সবকটা হলো ডারউইনের প্রতিপাদ্য বিষয়। এই অস্তিত্বের জন্য সংগ্রামটা আবার কত প্রকারের হয়? 3 প্রকারের হয়। কি কি? অন্তঃপ্রজাতি। অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কী কী প্রজাতির হয়? একটা হচ্ছে অন্তঃপ্রজাতি। অন্ত মানে কি? একই প্রজাতির মধ্যে সংগ্রাম, যেমন ধরো হরিণের সঙ্গে হরিণের সংগ্রাম, বা বাঘের সঙ্গে বাঘের কম্পিটিশন, সেটা হচ্ছে কি? অন্তঃপ্রজাতি সংগ্রাম। আরটা হয় আন্তঃপ্রজাতি। আন্ত মানে কি? ডিফারেন্ট প্রজাতির মধ্যে সংগ্রাম, যেমন ধরো বাঘের সাথে যদি আমি বলি সিংহের সংগ্রাম, ঠিক আছে, হরিণের সাথে হাতির সংগ্রাম, তাহলে সেটা হচ্ছে কি? অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। মানে এই পৃথিবীতে প্রত্যেকটা জীবই কিন্তু বেঁচে থাকার জন্য আমাদের কি করতে হচ্ছে? একই প্রজাতির সাথে প্লাস অন্য প্রজাতির সাথে আমাদের সংগ্রামে লিপ্ত হতে হচ্ছে। তার ফলে কি করছে? আমরা সার্ভাইভ করতে পারবো কি না সেই কম্পিটিশনের উপর ডিপেন্ড করছে। আরেকটা হচ্ছে পরিবেশের সাথে সংগ্রাম, ঠিক আছে। এই 3টে সংগ্রাম কিন্তু ডারউইনের মতবাদে রয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, 26 নম্বর কোশ্চেন হলো। 27 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে। কোষপর্দার ফ্লুইডিটি এর কারণ হলো। কোষপর্দা আমরা জানি কি? কোষপর্দা তরল হয়, কোষপর্দা তরল মোজাইক মডেল রয়েছে। সেই তরল মোজাইক মডেলে তরল যে পার্টটা রয়েছে সেটা কার জন্য হচ্ছে? মানে ফ্লুইড যে মোজাইক মডেল, কোষপর্দা যে সর্বজন গৃহীত মডেল, সেটা কি? ফ্লুইড মোজাইক মডেল। তো এই ফ্লুইড মোজাইক মডেলের ফ্লুইডিটি আসছে কোত্থেকে? অপশান দেখো কী কী আছে। লিপিড, প্রোটিন, শর্করা অণু, নাকি প্রোটিন চ্যানেল। তো কোষ পর্দার ফ্লুইডিটির কারণ হচ্ছে লিপিড অণু, ঠিক আছে। কোষ পর্দার ফ্লুইডিটির কারণ কি? লিপিড অণু। আর কোষ পর্দার মধ্যে সবথেকে বেশি পরিমাণে থাকে কি? ফসফোলিপিড। এটা তোমরা মনে রাখবে। এখানে যে প্রোটিন রয়েছে, কোষ পর্দার মধ্যে কিন্তু প্রোটিনও প্রেজেন্ট থাকে, প্লাস কোষ পর্দার মধ্যে কিন্তু শর্করাও প্রেজেন্ট থাকে। সেই শর্করাটা হয় গ্লাইকোলিপিড বা গ্লাইকোপ্রোটিন হিসেবে প্রেজেন্ট থাকতে পারে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, 28 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে। মানুষের বৃক্কের অবতল অংশের মাধ্যমে বৃক্কীয় ধমনী ও শিরা বৃক্কে প্রবেশ বা নির্গত হয়েছে। এই অবতল অংশকে বলা হয়, এই অবতল অংশটাকে কী বলা হয়? তো বৃক্কের যে স্ট্রাকচার সেটা প্রথম কি? সিম বীজের মতো। আমরা জানি বৃক্কের স্ট্রাকচার হচ্ছে 2টো বৃক্ক থাকে আমাদের, তার স্ট্রাকচার হচ্ছে সিম বীজের মতো এইরকম। এখান থেকে এইভাবে গভীনী নির্গত হয়। তো এই যে বৃক্ক, অবতল অংশ কোনটা? এই পার্টটা হচ্ছে অবতল অংশ, দুদিকে এদিকেরও এই পার্টটা হচ্ছে অবতল অংশ। তো বৃক্কের যে অবতল অংশ, সেই অবতল অংশকে কী বলা হয়? হাইলাম বলা হয়।
রেনাল হাইলাম, বৃক্কের অবতল অংশকে বলা হয় রেনাল হাইলাম। আর কি হচ্ছে এখানে দেখো রেনাল ক্যাপসুল। রেনাল ক্যাপসুল হচ্ছে বৃক্কের ওপরে একটা আবরণ, সেটা হচ্ছে রেনাল ক্যাপসুল। আর রয়েছে রেনাল কর্টেক্স। এই যে বৃক্ক রয়েছে, বৃক্ককে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, বাইরের দিকের পার্টটাকে বলা হয় কর্টেক্স আর ভেতর দিকের পার্টটাকে বলা হয় রেনাল মেডুলা। আর কি হচ্ছে রেনাল পিরামিড। রেনাল পিরামিড হচ্ছে বৃক্কের মেডুলায় কিছু পিরামিড আকার স্থান পাওয়া যায়, কিছু পিরামিড আকার বা ত্রিভুজের মতো, ঠিক আছে, যেটা পাওয়া যায় কোথায়, বৃক্কের মেডুলায়, সেটাকে আমরা বলি রেনাল পিরামিড বা বৃক্কীয় পিরামিড। আর বৃক্কের যে গঠনগত কার্যগত একক সেটা হচ্ছে কি নেফ্রনের। বৃক্কের যে গঠনগত কার্যগত একক সেটা হচ্ছে নেফ্রন। টোটাল নেফ্রনের কাজই হচ্ছে কি বৃক্কের কাজ। প্রতি বৃক্কে কত করে নেফ্রন থাকে, 10 লক্ষ করে নেফ্রন থাকে, ঠিক আছে, প্রতি বৃক্কে থাকে 10 লক্ষ করে নেফ্রন। আর এই যে নেফ্রন আমরা বলছি, নেফ্রন আবার দু প্রকারে হয়। নেফ্রন কত প্রকারে হয়, দু প্রকারের। কি কি নেফ্রন হয়, একটা হচ্ছে সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নেফ্রন। কি নেফ্রন বললাম, সুপারফিশিয়াল মানে বুঝতেই পারছো এটা হচ্ছে বাইরের দিকে, সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নেফ্রন, ঠিক আছে, যেটা হচ্ছে 85% নেফ্রন কিন্তু এই কর্টিক্যাল নেফ্রন থাকে। বৃক্কের মধ্যে অবস্থিত 85% নেফ্রন হচ্ছে কর্টিক্যাল বা সুপারফিশিয়াল নেফ্রন। আর রয়েছে কি জাক্সটা মেডুলারি নেফ্রন, রয়েছে জাক্সটা মেডুলারি নেফ্রন। জাক্সটা মানে কাছে, মেডুলারি মানে মেডুলা। জাক্সটা মেডুলারি নেফ্রন রয়েছে মাত্র 15%। সুপারফিশিয়াল বা কর্টিক্যাল নেফ্রন থাকে 85% এবং জাক্সটা মেডুলারি নেফ্রন থাকে 15%। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, 29 নম্বর কোশ্চেন। অভিব্যক্তি হলো, অভিব্যক্তি কি? অপশানস দেখো, মন্থর অথচ গতিশীল প্রক্রিয়া, বি রয়েছে ক্রমাগত ও একমুখী প্রক্রিয়া, সি আছে ক্রমাগত উন্নত ও জটিল বৈশিষ্ট্যযুক্ত প্রজাতির উৎপত্তি, আর দ্বিতীয় রয়েছে সবগুলি ঠিক। তো অভিব্যক্তি কি? অভিব্যক্তির সঙ্গে আমরা কি পড়ি? অভিব্যক্তির সংজ্ঞা হচ্ছে যে মন্থর ও গতিশীল ধারাবাহিক প্রক্রিয়ায় সরলতম উদ্বংশ জীব থেকে ক্রমান্বয়ে কী হয়, জটিল জীবের উৎপত্তি হয়, সেটাকে বলা হয় অভিব্যক্তি। মানে অভিব্যক্তি মন্থর হতে পারে কিন্তু গতিশীল। অভিব্যক্তির যে প্রক্রিয়া সেটা খুবই ধীরে ধীরে, খুবই স্লো মোশনে চলে, বাট সেটা কিন্তু অলওয়েজ গতিশীল থাকে, কখনো থেমে যায় না। অলওয়েজ কী থাকবে, গতিশীল বা কন্টিনিউয়াস একটা প্রসেস। ইভলিউশন হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। আর কি রয়েছে ক্রমাগত এবং একমুখী। অবশ্যই ক্রমাগতটা চলতেই থাকছে এবং একমুখী প্রক্রিয়া, কখনো কিন্তু রিভার্সে এটা হবে না। আর কি রয়েছে ক্রমাগত উন্নত জটিল বৈশিষ্ট্যযুক্ত জীবের উদ্ভব হয়, এটাও ঠিক। মানে এখানে তিনটে অপশানে কিন্তু ঠিক রয়েছে, অর্থাৎ কারেক্ট অপশান হবে কি, অপশান ডি, সবগুলিই ঠিক, ঠিক আছে। এখনও কিন্তু ইভলিউশন হচ্ছে, কিন্তু এটা এতটাই ধীর গতিতে হয় যে আমরা বুঝতে পারছি না। আজ থেকে হয়তো 5000 বছর পর বা 10,000 বছর পর কী হবে, ইভলিউশনটা তখন কিন্তু এভিডেন্ট হয়ে যাবে। মানে এখনকার মানুষের যে স্ট্রাকচার বা এখনকার মানুষ যেমন দেখতে, 10,000 বছরকার যদি মানুষ থাকে তখন, তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু অন্যরকম দেখতে হয়ে যাবে। এটাই হচ্ছে কিন্তু ইভলিউশন প্রসেস। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, 30 নম্বর কোশ্চেন দেখো। সেরিব্রাল ম্যালেরিয়ার কারণ হলো, কি রয়েছে, সেরিব্রাল ম্যালেরিয়ার কারণ হলো। অপশান রয়েছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালারি, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, নাকি কোনোটি নয়। তো সেরিব্রাল ম্যালেরিয়ার কারণ কি? সেরিব্রাল ম্যালেরিয়ার কারণ হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম, ঠিক আছে। সেরিব্রাল ম্যালেরিয়ার কারণ কী হবে, প্লাজমোডিয়াম ফ্যালসিপারাম। অপশান সি হবে এখানে কারেক্ট আনসার। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের কারণে কেমন ম্যালেরিয়া হয়? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের কারণে হয় বিনাইন টার্সিয়ার ম্যালেরিয়া। ওকে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের কারণে কেমন ম্যালেরিয়া হবে? বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া। তারপর হচ্ছে প্লাজমোডিয়াম ম্যালারির জন্য হয় কোয়ার্টান ম্যালেরিয়া। নেক্সট রয়েছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের জন্য হয় ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া আর সেরিব্রাল ম্যালেরিয়া। এই দুটোই কিন্তু হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের জন্য হয়। আরেকটা কি রয়েছে, আরেকটা পদ্ধতি রয়েছে প্লাজমোডিয়াম ওভেলের জন্য কি হয়, মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া। প্লাজমোডিয়াম ওভেলের জন্য হবে মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া। তো এগুলোর মধ্যে যে কোনো একটাই কিন্তু আমাদের পরীক্ষায় চলে আসতে পারে, তো তোমাদের কিন্তু প্রত্যেকটাই পড়ে রাখতে হবে। আরও একবার বলে দিচ্ছি, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের কারণে হবে বিনাইন টার্সিয়ান ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ম্যালারির কারণে হবে কোয়ার্টান ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ফ্যালসিপারামের জন্য সেরিব্রাল ম্যালেরিয়া আর ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া, এবং রয়েছে প্লাজমোডিয়াম OVALE, প্লাজমোডিয়াম ওভেলের জন্য হবে মাইল্ড টার্সিয়ান ম্যালেরিয়া। ক্যাটাগরি 1 শেষ হলো, এবার দেখো ক্যাটাগরি 2 এর কোশ্চেন স্টার্ট হচ্ছে। ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে প্রথম কোশ্চেন কি রয়েছে দেখো, প্রথমে রয়েছে সুন্দরী গাছের অভিযোজনগুলি হলো। অপশানস রয়েছে, প্রথমে শ্বাসমূল দেখা যায়, অবশ্যই সুন্দরী গাছের ক্ষেত্রে শ্বাসমূল দেখা যায় আমরা জানি। নেক্সট রয়েছে অতিরিক্ত লবণ পাতার লবণ গ্রন্থির মাধ্যমে নির্গত হয়, এটাও ঠিক। সুন্দরী গাছের যে অতিরিক্ত লবণ, যখন সুন্দরী গাছ মাটি থেকে জল শোষণ করে সে সময় কী হয়, অতিরিক্ত লবণ তাদের দেহে প্রবেশ করে যায়, আর সেই অতিরিক্ত লবণগুলো ত্যাগ করে কিসের মাধ্যমে, পাতায় অবস্থিত লবণ গ্রন্থির মাধ্যমে। নেক্সট রয়েছে কাণ্ড ত্বকমোচন
ক্যাটাগরি 2 এর কোশ্চেন দেখো কী রয়েছে। ক্যাটাগরি 2 এর ফার্স্ট কোশ্চেন রয়েছে সুন্দরী গাছের অভিযোজনগুলি হলো। তো অপশন এতে কী রয়েছে, শ্বাসমূল দেখা যায়। সুন্দরী গাছে অবশ্যই শ্বাসমূল দেখা যায়, অপশন এ হবে ঠিক। নেক্সট রয়েছে অতিরিক্ত লবণ পাতার লবণগ্রন্থির মাধ্যমে নির্গত হয়। এটাও ঠিক, কারণ সুন্দরী গাছ যে মাটিতে জন্মায় সমুদ্র তীরবর্তী অঞ্চলে, সেখানে মাটিতে কী হয়, লবণের পরিমাণ অনেক বেশি থাকে। তো গাছগুলো যখন মাটি থেকে জল শোষণ করে সেই সময় কী হয়, অতিরিক্ত লবণও কিন্তু দেহের মধ্যে চলে আসছে, আর সেই লবণটা ত্যাগ করে কিসের মাধ্যমে, পাতায় অবশ্যই লবণগ্রন্থির মাধ্যমে। নেক্সট হচ্ছে কাণ্ড ত্বক মোচন করে। অবশ্যই কিন্তু সুন্দরী গাছের যে কাণ্ড সেটা ত্বক মোচন করেও কিন্তু অতিরিক্ত লবণ ত্যাগ করে। আর বাকি এখানে কী রয়েছে দেখো, অপশন ডিতে বলা রয়েছে সারিবৃত্তীয় শুষ্ক মৃত্তিকায় জন্মানোর জন্য শাখামূলগুলি অভিকর্ষ অভিমুখে যায়। অভিকর্ষ অভিমুখে যায় না, অভিকর্ষের বিপরীত অভিমুখে যায়, কারণ শ্বাসমূলগুলো কী হয়, ওপরের দিকে উঠে আসে। তো এখানে অপশন ডিটা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, যদি বলতো যে অভিকর্ষ বিপরীত অভিমুখে যায় তাহলে ঠিক হতো, কিন্তু যেহেতু বলেছে অভিকর্ষের অভিমুখে যায় সেহেতু এটা ঠিক হবে না। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 32 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোন রক্তকণিকা আগ্রাসন পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে? অপশানস রয়েছে নিউট্রোফিল, বেসোফিল, মনোসাইট আর ইউসিনোফিল। তো এর মধ্যে কোনগুলো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করতে পারে? সেটা হচ্ছে নিউট্রোফিল এবং মনোসাইট। অপশন এ এবং অপশন সি হবে এখানে কারেক্ট। ঠিক আছে, নিউট্রোফিল এবং মনোসাইট। পরবর্তী কোশ্চেন দেখো 33 নম্বর কোশ্চেন কী রয়েছে, নিম্নলিখিত রোগের সঠিক ভেক্টরগুলো নির্বাচন করো। অপশানস রয়েছে স্ত্রী অ্যানোফিলিস ম্যালেরিয়া, স্ত্রী কিউলেক্স ফাইলেরিয়া, অপশন সি রয়েছে সেটসি ফ্লাই বা সিসি ফ্লাই ট্রাইপ্যানোসোমিয়াসিস, আর অপশন ডিতে রয়েছে এডিস মশা নিউমোনিয়া। তো এই ক্ষেত্রে সঠিক কোনগুলো রয়েছে? সঠিক রয়েছে হচ্ছে প্রথমটাই সঠিক, স্ত্রী অ্যানোফিলিস ম্যালেরিয়া ছড়াচ্ছে, স্ত্রী কিউলেক্স ফাইলেরিয়া ছড়াচ্ছে, এবং সেটসি ফ্লাই বা সিসি ফ্লাইয়ের জন্য কী হচ্ছে, ঘুম রোগ, যেটাকে আমরা কী বলি ট্রাইপ্যানোসোমিয়াসিস বা স্লিপিং সিকনেসও বলে থাকি। আর এই সিসি ফ্লাইয়ের যদি তোমাদের বলা হয় সাইন্টিফিক নেম, তাহলে মনে রাখবে গ্লসিনা। সিসি ফ্লাইয়ের যে সাইন্টিফিক নেম সেটা হচ্ছে গ্লসিনা। এবং এই যে সিসি ফ্লাই ছড়াচ্ছে কি ট্রাইপ্যানোসোমিয়াসিস, তার জন্য যে রোগ জীবাণু সেটা কি ট্রাইপ্যানোসোমাও কিন্তু একটা প্রোটোজোয়া। যেমন ম্যালেরিয়া হচ্ছে কিসের জন্য, ম্যালেরিয়া হচ্ছে প্লাজমোডিয়াম ভাইরাসের জন্য, প্লাজমোডিয়ামটা হচ্ছে কি একটা আর্দ্রপ্রাণী বা প্রোটোজোয়ার মধ্যে পড়ে। একইভাবে কিন্তু এই ট্রাইপ্যানোসোমা জীবাণুটাও কিন্তু কার মধ্যে পড়ছে, এটাও কিন্তু প্রোটোজোয়ার আন্ডারেই পড়ে। নেক্সট কোশ্চেন দেখো 34 নম্বর কোশ্চেন নাম্বার 34, করডাটা পর্বের প্রধান বৈশিষ্ট্য হলো। অপশানস রয়েছে নোটোকট বর্তমান, গলবিলীয় ফুলকা ছিদ্র বর্তমান, আণুবীক্ষণিক আর সিলিয়ার সাহায্যে গমন সম্পন্ন করে। তো এর মধ্যে করডাটা পর্বের বৈশিষ্ট্য কোনগুলো? করডাটা পর্বের নোটোকট বর্তমান এবং গলবিলীয় ফুলকা ছিদ্র বর্তমান। অপশন এ এবং অপশন বি ঠিক। আরেকটা কি বর্তমান? পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জু বর্তমান। ঠিক আছে, এটা এখানে নেই, তোমরা তিনটেই লিখে রাখবে। তোমরা কিন্তু তিনটেই লিখে রাখবে যে নোটোকট বর্তমান, গলবিলীয় ফুলকা ছিদ্র বর্তমান প্লাস পৃষ্ঠদেশীয় ফাঁপা স্নায়ুরজ্জু বর্তমান, এই তিনটেই তোমরা লিখে রাখবে। চলো 35 নম্বর কোয়েশ্চেন দেখা যাক কী রয়েছে। অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ হলো। অর্জিত প্রতিবর্ত মানে যেগুলো আমরা জন্মের পর শিখি। কী কী রয়েছে? সাইকেল চালানো, শিশুর স্তন্যপানের ইচ্ছা, সাঁতার কাটা আর সদ্য হাতের লালাক্ষরণ। তো এখানে অর্জিত প্রতিবর্ত কোনগুলো? অর্জিত হচ্ছে দুটো এখানে, কী কী? সাইকেল চালানো আর সাঁতার কাটা। অপশন এ আর অপশন সি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন আমরা দেখব 35, 16, 36 নম্বর কোয়েশ্চেন। নিচের কোন জোড়াগুলি সঠিক? অপশান এতে রয়েছে ফ্লেক্সর পেশি বাইসেপস, বিতে রয়েছে এক্সটেন্সর পেশি ট্রাইসেপস, রয়েছে অ্যাডাক্টর পেশি ম্যাসেটর, আর ডিতে রয়েছে অ্যাডাক্টর পেশি ডেল্টয়েড। তো এখানে ঠিক কোনগুলো? ঠিক হচ্ছে ফ্লেক্সর পেশি বাইসেপস এবং এক্সটেন্সর পেশি ট্রাইসেপস, দুটোই কিন্তু ঠিক। কোন কোন অপশান ঠিক হলো? অপশান এ এবং অপশান বি। আর কি রয়েছে এখানে? অ্যাডাক্টর পেশির এক্সাম্পল কী হবে? অ্যাডাক্টর পেশির এক্সাম হচ্ছে লাটিসিমাস ডরসি। অ্যাডাক্টর পেশির এক্সাম্পল হচ্ছে লাটিসিমাস ডরসি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 37 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে। বলা আছে ডেনড্রনের গঠনগত বৈশিষ্ট্য হলো। অপশানস রয়েছে মাইলিন আবরণীয় শোয়ানকোষযুক্ত, ছোট ও বহু শাখা পোশাকাযুক্ত, সাইটোপ্লাজম নিজলদানা বিহীন, আর সাইটোপ্লাজম নিজলদানা ও নিউরোফাইব্রিল যুক্ত। তো এর মধ্যে ডেনড্রনের বৈশিষ্ট্য কোনগুলো? ডেনড্রনের বৈশিষ্ট্য হচ্ছে ছোট ও বহু শাখা পোশাকাযুক্ত এবং সাইটোপ্লাজম নিজলদানা ও নিউরোফাইব্রিল যুক্ত। মানে অপশন বি আর অপশন ডি হয়ে গেল এখানে কারেক্ট আনসার। মাইলিন আবরণীয় শোয়ানকোষ থাকে কোথায়? এটা থাকে অ্যাকশনে। ঠিক আছে, মাইলিন আবরণীয় শোয়ানকোষ কোথায় প্রেজেন্ট থাকে? অ্যাকশনে প্রেজেন্ট থাকে। নেক্সট দেখো 38 নম্বর কোয়েশ্চেন। নিম্নলিখিত ক্ষেত্রে কোনটি বিশুদ্ধ জীবের জিনোটাইপ? অপশানস রয়েছে ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি, তিনটে ক্যাপিটাল টি, আর রয়েছে স্মল টি। এর মধ্যে বিশুদ্ধ জীব কোনগুলো? বিশুদ্ধ হচ্ছে ক্যাপিটাল টি এবং স্মল টি, দুটোই বিশুদ্ধ। এটা হবে বিশুদ্ধ, এটা প্রকটের জন্য, আর এটা হচ্ছে হোমোজাইগাস প্রচ্ছন্নর জন্য। এটা মিওসিস সম্পর্কে সঠিক উক্তিগুলি নির্বাচন করো। অপশানস রয়েছে এটি দেহকোষে ঘটে, 4টি জনকোষ উৎপন্ন হয়,
ক্রসিং ওভার ঘটে না, আর এটি একটি হ্রাস বিভাজন। তো এখানে মিওসিস নিয়ে কারেক্ট কোনগুলো রয়েছে? প্রথম কথা হচ্ছে মিওসিসে 4টি অপত্য কোষ উৎপন্ন হয় বা 4টি জনকোষ উৎপন্ন হয়, অপশন বি হচ্ছে এখানে ঠিক। নেক্সট হচ্ছে এটা একটা হ্রাস বিভাজন। মিওসিসকে আমরা কি বলে থাকি? হ্রাস বিভাজন। কেন বলি? কারণ মিওসিসের ক্ষেত্রে জনন মাতৃকোষের যে ক্রোমোজোম সংখ্যা থাকছে সেটা অপত্য কোষে বা জননকোষে কি হচ্ছে? অর্ধেক হয়ে যাচ্ছে। এখানে 2n থেকে n প্রকৃতির হয়ে যাচ্ছে, যার জন্য এটাকে বলা হয় কি? হ্রাস বিভাজন। ঠিক আছে। আর মিওসিস তো ক্রসিং ওভার ঘটেই, যেটা মিওসিস 1-এর ফেজ 1-এর প্যাকেটির উপদশায় ঘটছে। নেক্সট দেখো 40 নম্বর কোয়েশ্চেন, মানে ক্যাটাগরি 2-এর লাইফ সায়েন্সের লাস্ট কোয়েশ্চেন। এটা কি আছে? একজন এ ব্লাড গ্রুপযুক্ত ব্যক্তিকে রক্ত দেওয়া যাবে। এ ব্লাড গ্রুপের ব্যক্তিকে কার কার, মানে কোন কোন ব্লাড গ্রুপের রক্ত দেওয়া যাবে? অপশানস রয়েছে এ, বি, এবি আর ও। তো এখানে যারা রয়েছে এ ব্লাড গ্রুপের ব্যক্তি, তাদেরকে আমরা কাদের ব্লাড দিতে পারবো? প্রথমত যার ব্লাড গ্রুপ এ তার ব্লাড দিতে পারবো, প্লাস যার ব্লাড গ্রুপ ও তার ব্লাডও কিন্তু আমি এ ব্লাড গ্রুপের ব্যক্তিকে দিতে পারবো। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন স্টার্ট হচ্ছে। ফিজিক্যাল সায়েন্স ক্যাটাগরি 1। প্রথম কোশ্চেনে কি রয়েছে? বায়ুর চাপ মাপার যন্ত্রটির নাম। অপশান হচ্ছে থার্মোমিটার, অ্যামিটার, ভোল্টমিটার আর ব্যারোমিটার। বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? বায়ুর চাপ মাপার যন্ত্র হচ্ছে ব্যারোমিটার। অপশান ডি হবে এখানে কারেক্ট আনসার, ব্যারোমিটার। বাকি থার্মোমিটার উষ্ণতা মাপার যন্ত্র, তারপর আছে অ্যামিটার। অ্যামিটার দিয়ে কী মাপা হয়? অ্যামিটার দিয়ে মাপা হয় তড়িৎ প্রবাহ মাত্রা। তাপ মাপা হয় কী দিয়ে? তাপ মাপা হয় ক্যালোরিমিটার দিয়ে। এটাও মনে রাখবে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। 42 নম্বর কোয়েশ্চেন দেখো, তেজস্ক্রিয়তা আবিষ্কারক হিসেবে পরিচিত। তেজস্ক্রিয়তার আবিষ্কারক অপশানস কী আছে? বেকারেল, রাদারফোর্ড, থমসন আর গোল্ডস্টেইন। তো তেজস্ক্রিয়তার আবিষ্কারক হিসেবে পরিচিত কে? বিজ্ঞানী বেকারেল। অপশন এ হবে এখানে কারেক্ট আনসার। তেজস্ক্রিয়তার এসআই এককও কিন্তু বেকারেল। ঠিক আছে, বিজ্ঞানীর নাম অনুসারেই তেজস্ক্রিয়তার এসআই একক হবে বেকারেল। তারপরে দেখা যাক কী রয়েছে 43 নম্বর কোয়েশ্চেন নাম্বার 43। কোশ্চেন নাম্বার 43-এ বলা আছে, প্রদত্ত কোনটির যে কোনো পরিমাণের মধ্যে গ্রাম অণু ও গ্রাম পরমাণুর সংখ্যা সমান হবে? গ্রাম অণু আর গ্রাম পরমাণু সমান হবে কার ক্ষেত্রে? অপশানস দেখো, অক্সিজেন, হাইড্রোজেন, ক্লোরিন, এটা ক্লোরিন হবে, আর রয়েছে হিলিয়াম। তো এই ক্ষেত্রে গ্রাম অণু ও গ্রাম পরমাণুর সংখ্যা সমান হবে কোথায়? অবশ্যই হিলিয়ামের ক্ষেত্রে, কারণ হিলিয়াম হচ্ছে একটা এক পরমাণু গ্যাস। হিলিয়াম হলো এক পরমাণু গ্যাস, এটা হচ্ছে একটা নিষ্ক্রিয় গ্যাস, এটা কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তার জন্য এর ক্ষেত্রে গ্রাম অণু আর গ্রাম পরমাণুর সংখ্যা কী হবে? সমান হবে। বাকি অক্সিজেন পরমাণু যদি বলি, তাহলে অক্সিজেন পরমাণু হচ্ছে ও, এবং অক্সিজেন যে অণু সেটা হচ্ছে O2। ক্লোরিনের যে অণু, ক্লোরিনের পরমাণু হচ্ছে Cl আর ক্লোরিনের অণু হচ্ছে Cl2। ঠিক আছে, ক্লোরিন কিন্তু সমযোজী বন্ধন করে Cl2 গঠন করে। নেক্সট কোশ্চেন দেখা যাক 44 নম্বর কোশ্চেন। দেখো কি আছে, বলয় পরীক্ষার দ্বারা কোন অ্যাসিডকে শনাক্ত করা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের এক্সামের জন্য। অপশনস রয়েছে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড নাকি অ্যামাইনো অ্যাসিড। বলয় পরীক্ষার দ্বারা শনাক্ত করা হয় নাইট্রিক অ্যাসিডকে। অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, আর সালফিউরিক অ্যাসিড এখানে রয়েছে, সালফিউরিক অ্যাসিডকে বলা হয় রাসায়নিক পদার্থের রাজা। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড কী বলা হয়? কিং অফ কেমিক্যালস বা রাসায়নিক পদার্থের রাজা। আর হচ্ছে একটা রয়েছে কি HCl মানে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে মিউরেটিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের আরেকটা নাম কি? মিউরেটিক অ্যাসিড। ঠিক আছে, চলো আর কি রয়েছে দেখো এখানে। অ্যাসিটিক অ্যাসিড কি? অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে ভিনিগারের রাসায়নিক নাম অ্যাসিটিক অ্যাসিড। আর সংকেত যদি বলে অ্যাসিটিক অ্যাসিডের CH3COOH হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত। আর কি জানো তোমরা অ্যাসিটিক অ্যাসিডের ব্যাপারে? অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। অ্যাসিটিক অ্যাসিড হলো একটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, মানে অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে পুরোপুরি আয়নে বিয়োজিত হয় না। কিছুটা পরিমাণ অণু প্রেজেন্ট থাকে অ্যাসিটিক অ্যাসিডের, আবার কিছুটা পরিমাণ কিন্তু আয়নও প্রেজেন্ট থাকবে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণে। নেক্সট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড কি? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের বিল্ডিং ব্লক। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী রয়েছে দেখো 45 নম্বর কোশ্চেন, জলের মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেনের ভর অনুযায়ী অনুপাত। অপশানস কী আছে? 8:1, 1:8, 2:1 আর 1:2। তো জলের মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেনের ভর অনুযায়ী অনুপাত অনেকেরই তোমরা মনে করতে পারো যে যেহেতু জলের সংকেত H2O, তো হাইড্রোজেন তোমরা 2 করবে, অক্সিজেন 1 করবে, তাই তো? তার নয়, 2:1 যে করবে সেই কিন্তু ভুল এখানে। তো হাইড্রোজেন আর অক্সিজেন চেয়েছে এখানে ভর অনুযায়ী অনুপাত। তো আমরা কি জানি? H2O, হাইড্রোজেন বা H2 এর ভর কত? এখানে 2, কারণ হাইড্রোজেন হচ্ছে পারমাণবিক ভর 1 করে, এবং অক্সিজেনের ক্ষেত্রে কত হবে? অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে 16, মানে 2 আর 16 মিলে কিন্তু 18 হচ্ছে। তো এখানে কি করব আমরা? 2:16 বলেছে ভর অনুযায়ী অনুপাত, তাই কি করব আমরা? 2:16 কাটাকুটি করলে কি পাবো? 1:8। তো এখানে 1:8 হবে কিন্তু কারেক্ট আনসার। ঠিক আছে, 1:8 মানে হচ্ছে কি? অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার।
যদি বলতো তোমাকে যে পরমাণু সংখ্যা অনুপাত কত, জলের মধ্যে উপস্থিত হাইড্রোজেন ও অক্সিজেনের পরমাণু সংখ্যার অনুপাত, তাহলে হাইড্রোজেনের পরমাণু রয়েছে 2টো এবং অক্সিজেনের পরমাণু রয়েছে 1টা, তাহলে হতো 2:1, কিন্তু এখানে চেয়েছে কি ভর অনুযায়ী অনুপাত, তো সেক্ষেত্রে হবে কি 1:8। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন নাম্বার 46, ক্ষমতার সিজিএস একক হলো, অপশানস রয়েছে ওয়াট, মিটার পার সেকেন্ড, আর্ক পার সেকেন্ড আর আর্ক। ক্ষমতার একক হিসেবে আমরা ওয়াট হামেশাই পড়ে থাকি। ওয়াট মানে কি? ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড, ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড। তো ক্ষমতার সিজিএস একক কি? ক্ষমতার সিজিএস একক হচ্ছে আর্ক পার সেকেন্ড। ক্ষমতা বলতে আমরা কি বুঝি? ক্ষমতা বলতে কৃতকার্য বা সময়, একক সময়ে কৃতকার্যকেই বলা হয় কি? ক্ষমতা। তো এখানে অপশান সি হচ্ছে কারেক্ট আনসার, আর্ক পার সেকেন্ড। নেক্সট কোশ্চেন আমরা দেখব 47 নম্বর কোশ্চেন। দেখো, সেক দেওয়ার বোতলে জল ব্যবহারের কারণ। অপশানস রয়েছে জলের স্ফুটনাঙ্ক কম, জল সহজেই পাওয়া যায়, জলের আপেক্ষিক তাপ সর্বোচ্চ, আর রয়েছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ ধর্ম বর্তমান। তো সেক দেওয়ার বোতলে আমরা জল ব্যবহার করি, কারণটা কি? কারণ হচ্ছে জলের আপেক্ষিক তাপ সর্বোচ্চ। ঠিক আছে, জলের আপেক্ষিক তাপ সর্বোচ্চ হওয়ার কারণে কি হচ্ছে? জলটা কিন্তু অনেকক্ষণ ধরে গরম থাকে, ফলে সেকটাও অনেকক্ষণ ধরে দেওয়া যায়। তো এখানে রাইট আনসার কোনটা হচ্ছে? অপশান সি। পরবর্তী কোশ্চেন দেখব, কোশ্চেন নম্বর 48, দুটি বস্তু তাপীয় সাম্যে থাকবে যদি তাদের তাপ সমান হয়, উষ্ণতা সমান হয়, তাপগ্রাহিতা সমান হয়, নাকি আপেক্ষিক তাপ সমান হয়। দুটো বস্তু তাপীয় সাম্যে তখনই থাকবে যখন দুটো বস্তুর কি সমান হবে? দুটো বস্তুর উষ্ণতা বা তাপমাত্রা সমান হবে। যদি আমরা ভিন্ন উষ্ণতার বা ভিন্ন তাপমাত্রার দুটি বস্তুকে পরস্পর সংলগ্ন করে রেখে দিই, তাহলে যে বস্তুর তাপমাত্রা বেশি সেখান থেকে কী হবে? তাপ বর্জিত হবে, আর সেই বর্জ্য তাপ গ্রহণ করবে কে? যে বস্তুর উষ্ণতা কম, সে কিন্তু সেই বর্জ্য তাপ গ্রহণ করবে। এবং এই যে প্রক্রিয়া, সেটা কতক্ষণ চলবে? যতক্ষণ না পর্যন্ত দুটো বস্তুরই তাপমাত্রা বা উষ্ণতা সমান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই তাপ আদান প্রদানের যে প্রক্রিয়া সেটা চলতে থাকবে। এটা কি সূত্র? এটাকে বলা হয় ক্যালোরিমিতির মূলনীতি। এটাকে বলা হয় ক্যালোরিমিতির মূলনীতি। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক, 49 নম্বর কোশ্চেন। কোনো বস্তুকে অবতল দর্পণের ফোকাসে রাখলে প্রতিবিম্বের প্রকৃতি কী হবে? যখন কোনো বস্তুকে অবতল দর্পণের ফোকাসে রাখা হয় তখন সেই বস্তুর প্রতিবিম্ব কী হয়? সেই প্রতিবিম্বটা প্রথমত তৈরি হয় অসীমে। যখন কোনো বস্তু অসীমে আছে তখন তার প্রতিবিম্ব তৈরি হয় ফোকাসে, অবতল দর্পণের ক্ষেত্রে। আর যখন কোনো বস্তুকে ফোকাসে রাখা হয়েছে তখন তার প্রতিবিম্ব তৈরি হবে অসীমে। ঠিক আছে, আর প্রতিবিম্বের যে প্রকৃতি, সেই প্রকৃতি কেমন হয়? সদ, অবশিষ্ট এবং অত্যন্ত বিবর্ধিত। সদ, অবশিষ্ট এবং অত্যন্ত বিবর্ধিত। অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, 50 নম্বর কোশ্চেন কি রয়েছে? লেন্সের একটি তলে কোনো আলোকরশ্মি তির্যকভাবে আপতিত হয়ে প্রতিসরণের পর বিপরীত তল থেকে আপতিত রশ্মির সমান্তরাল নির্গত হলে রশ্মিটি লেন্সের প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে বলে। অপশানস রয়েছে আলোক কেন্দ্র, মুখ্য ফোকাস, গৌণ ফোকাস আর আলোক বিন্দু। এক্ষেত্রে আনসার কী হবে? আনসার হচ্ছে আলোক কেন্দ্র। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো, যখনই কোনো উত্তল লেন্স রয়েছে মনে করো, ঠিক আছে, আর সেই লেন্সের একটা তলে কোনো তির্যক রশ্মি, কোনো আলোক রশ্মি এরকমভাবে তির্যকভাবে পড়েছে এবং অপর তল থেকে যদি আপতিত রশ্মির সমান্তরাল নির্গত হয়, তাহলে এই রশ্মিটা লেন্সের প্রধান অক্ষকে একটা বিন্দুতে ছেদ করে। লেন্সের প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাকে কি বলা হবে? এই রশ্মিটা যখন এরমভাবে নির্গত হচ্ছে, আপতিত রশ্মি এবং প্রতিষ্ঠিত রশ্মি যখন সমান্তরাল হচ্ছে লেন্সের ক্ষেত্রে, তখন এই রশ্মিটা লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় লেন্সের প্রধান অক্ষকে একটা বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুটাকে বলা হয় আলোক কেন্দ্র। অপশন এ হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী কোশ্চেন দেখো, 51 নম্বর কোশ্চেন। ইলেকট্রিক হিটারে ব্যবহৃত নাইক্রোম তারের বৈশিষ্ট্য হলো। তো ইলেকট্রিক হিটারে যে নাইক্রোম তার ব্যবহৃত হয় তার বৈশিষ্ট্য হচ্ছে এই তারগুলো উচ্চ রোধ এবং উচ্চ গলনাঙ্কের হয়। উচ্চ রোধ হওয়ার কারণে কি হয়? উচ্চ রোধ হওয়ার কারণে যখন এই নাইক্রোম তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে তখন তার তাপমাত্রা কি হয়? অনেকটা বেড়ে যায়। কারণ আমরা কি জানি, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যখন কারেন্টের ফ্লো হচ্ছে তখন সেখানে কী হয়? তাপ উৎপন্ন হয়। আর উৎপন্ন তাপ আমরা কি জানি? H=I²RT হয়। H= কি হয়? I²RT। তো এইখানে যত বেশি পরিমাণ প্রবাহ মাত্রা হবে, ঠিক আছে, তাপ তত বেশি উৎপন্ন হবে। যত পরিমাণে রোধ বেশি হবে তাপ তত বেশি উৎপন্ন হবে। তো এই নাইক্রোম তারের রোধ বেশি হওয়ার কারণে কি হয়? যখন এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে তখন কিন্তু প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে। তারপরে কি হচ্ছে? সেই হিটারটা গরম হচ্ছে এবং এর গলনাঙ্ক উচ্চ হওয়ার ফলে কি হয়? গলনাঙ্ক উচ্চ হওয়ার ফলে তাপ যখন প্রচণ্ড বেড়ে যাচ্ছে তখনও কিন্তু এটা সহজে গলে যাচ্ছে না। ঠিক আছে, দুটোই কিন্তু এর জন্য বেনিফিশিয়াল। তার বৈশিষ্ট্য কি? তো হিটারে যে নাইক্রোম তার ব্যবহার হচ্ছে তার বৈশিষ্ট্য কি? তার বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ রোধ ও উচ্চ গলনাঙ্ক যুক্ত। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 52 কী রয়েছে? দেখো, 52তে আছে মরুভূমিতে সৃষ্ট মরীচিকার কারণ হলো। অপশান আছে প্রতিফলন,
প্রতিসরণ, বিকিরণ আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো মরুভূমিতে সৃষ্ট মরীচিকার কারণ কি? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, 53 নম্বর কোশ্চেন দেখো কি আছে। কোশ্চেন নাম্বার 53 কি বলছে? কোনো বস্তুকে ওপরে ছুঁড়ে দিলে অপশন এ স্থিতিশক্তি একই থাকে, অপশন বি মোট যান্ত্রিক শক্তি একই থাকে, সিতে আছে স্থিতিশক্তি ও গতিশক্তি দুই বৃদ্ধি পায়, আর ডিতে আছে গতিশক্তি বৃদ্ধি পায়, স্থিতিশক্তি হ্রাস পায়। তো ফার্স্টলি যখন আমরা কোনো বস্তুকে ওপরের দিকে ছুঁড়ে দিচ্ছি, বস্তুটা যত ওপরের দিকে যাচ্ছে বস্তুর বেগ কিন্তু ততই কমতে থাকছে, আর একটা হাইয়েস্ট পজিশনে গিয়ে কী হচ্ছে? বস্তুর গতিবেগ শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এখানে বলছে গতিশক্তি বৃদ্ধি পায়, তাহলে কোনো মতেই গতিশক্তি কিন্তু বৃদ্ধি পায় না। আর স্থিতিশক্তি বলছে একই থাকে, স্থিতিশক্তিও এক থাকবে না, কারণ যত ওপরে যাবে স্থিতিশক্তির মান ততই বাড়তে থাকবে। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে স্থিতিশক্তির মানও কিন্তু বৃদ্ধি পায়। এবং মনে রাখবে, যেমন ওপরের দিকে গেলে কী হচ্ছে? স্থিতিশক্তি বাড়ছে এবং গতিশক্তি কমছে। ঠিক আছে, তো এক্ষেত্রে কী হয়? মোট যান্ত্রিক শক্তি একই থাকে। অপশন বি হবে কারেক্ট আনসার। পুরো যাত্রাপথে মোট যে যান্ত্রিক শক্তি সেটা কিন্তু একই বা ধ্রুবক থাকে। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 54। কোশ্চেন নাম্বার 54 আছে গ্যাসের আণবিক গুরুত্ব এম ও বাষ্প ঘনত্ব ডি এর মধ্যে সম্পর্ক। আণবিক গুরুত্ব যদি এম হয় এবং বাষ্প ঘনত্ব যদি ডি হয়, তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে আণবিক গুরুত্ব সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব, বা এম সমান 2D। তো এম সমান 2D এখানে কোথায় রয়েছে? অপশন এতে আছে, তাহলে অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তারপরে দেখো 55 নম্বর কোশ্চেন কি রয়েছে। কোশ্চেন, বায়ুমণ্ডলের উষ্ণতম স্তরটি হলো। অপশান আছে ওজোনোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আর কোনটি নয়। বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটা হয়ে যাবে? এক্সোস্ফিয়ার। অপশান সি হয়ে যাবে কারেক্ট আনসার। 56 নম্বর কোশ্চেন দেখো কি আছে। এটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 2, এখান থেকে কিন্তু স্টার্ট হচ্ছে। নিচের কোন কোন ক্ষেত্রে দুটি বস্তুর মধ্যে মহাকর্ষজ বলের মান 4 গুণ বৃদ্ধি পেতে পারে? তো প্রথমত হচ্ছে মহাকর্ষ বলের যে সূত্র সেটা F সমান G m1 মানে প্রথম বস্তুর ভর, m2 মানে দ্বিতীয় বস্তুর ভর, বাই তাদের মধ্যবর্তী দূরত্ব তার স্কোয়ার। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যদি আমাকে এই যে বলের মানটা সেটাকে 4 গুণ করতে হয়, তাহলে এক হচ্ছে প্রথমে কী দেওয়া আছে? অপশন দেখো, বলেছে যদি কোনো একটি বস্তুর ভর 4 গুণ বৃদ্ধি পায়। তো অবশ্যই m1 বা m2 এর মধ্যে যে কোনো একটার ভর আমি যদি 4 গুণ করে দিই, তাহলে সেক্ষেত্রে এটা অটোমেটিক্যালি 4 গুণ হয়ে যাবে, মানে অপশন এ এখানে কিন্তু কারেক্ট রয়েছে। ঠিক আছে, অপশন এটা ঠিক হবে। তারপর বলছে দুটিরই ভর দ্বিগুণ করা হয়, তাহলেও 2 দুগুণে 4 আসবে, এটাও ঠিক আছে। আর কোনো ঠিক এখানে যদি বস্তুটির মধ্যে দূরত্ব অর্ধেক হয়ে যায়, কারণ r/2 যদি করি তাহলে 2 হিসেবে 4 আসবে এবং 4টা উপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে কী হবে? যদি দুটি বস্তুর মধ্যে দূরত্ব অর্ধেক হয়ে যায়, যদি দুটিরই ভর দ্বিগুণ করা হয়, এবং যদি কোনো একটি বস্তুর ভরকে 4 গুণ করা হয়, তাহলে কী হবে? যে মহাকর্ষজ বলের মানটা ছিল সেটা 4 গুণ বৃদ্ধি পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখবো, চলো দেখো কী রয়েছে এখানে। 57 নম্বর কোশ্চেন, 1 জুল কার্য সম্পন্ন হয় যখন। প্রথমত দেখো কার্য মানে কি? কার্য W সমান আমরা কি জানি? বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ, বা F ইন্টু এস আমি লিখতে পারি এখানে। ঠিক আছে, তো কার্যের যে একক সেটা জুল, তাহলে যদি আমি 1 জুল বের করতে চাই, এখানে 1 জুল, তাহলে এখানে এফ এর মানও আমাকে 1 রাখতে হবে আর এস এর মানও 1 রাখতে হবে। এফ এর মান 1 রাখা মানে কি? 1 নিউটন বল প্রয়োগ করতে হবে, আর সেক্ষেত্রে সরণ হবে কত? 1 মিটার। 1 নিউটন বল প্রয়োগ করব, বস্তুর সরণ হবে 1 মিটার, অপশন ডি হবে। তাছাড়া কি হবে? এফ সমান, আর কি জানি আমরা? ডাব্লিউ সমান তো এফ এস জানি, আবার এফ সমান কি হয়? এফ সমান হয় এম এ, আর এস থাকলো। আবার যদি ডাব্লিউকে তুমি 1 জুল করতে চাও, তাহলে তুমি এমকেও 1 করো, একেও 1 করো এবং এসকেও 1 করো, অর্থাৎ এম মানে ভর, 1 কেজি ভর, ত্বরণ হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সরণ হবে 1 মিটার। ঠিক আছে, দেখো অপশন এ হচ্ছে সেই হিসাবে। একটি বল 1 কেজি ভরের একটি স্থির বস্তুর ওই বলের অভিমুখে 1 মিটার পার স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে, আর বস্তুটির সরণ 1 মিটার হয়। তার মানে এখান থেকে আমরা জানলাম কি অপশন এ হচ্ছে আর অপশন ডি হচ্ছে। তাছাড়া আর কোনটা হবে? তাছাড়া হবে অপশন সি। একটি বল 100 গ্রাম ভরের একটি স্থির বস্তুর ওই বলের অভিমুখে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে ও বস্তুটির 10 মিটার সরণ হয়। এখানেও তোমরা বের করতে পারো। দেখো এখানে কী বলা আছে? ডাব্লু সমান আমরা কি জানি? বল ইন্টু সরণ। বল মানে আমরা কি জানি? এম ইন্টু এ, আর পাশে এস থাকলো। এম কত দেওয়া আছে? 100 গ্রাম। 100কে আমরা কেজি করে নেব, 100 বাই তাহলে কী হবে? 1000 হলো, ইন্টু এ, এর মান কত দেওয়া আছে? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বসিয়ে দাও। আর এস এর মান দেওয়া হচ্ছে 10 মিটার, 10 বসিয়ে দিলাম। তাহলে 3টে জিরো কেটে যাবে, পড়ে থাকবে কত? 1। তাহলে সেক্ষেত্রেও কার্যের যে মান সেটা 1 জুলই হচ্ছে। মানে এখানে সঠিক কোনগুলো? অপশন এ, অপশন সি এবং অপশন ডি, এই 3টে অপশন কিন্তু এখানে সঠিক রয়েছে। 58 নম্বর কোয়েশ্চেন দেখো কি আছে। 98% H2SO4 অতিরিক্ত পরিমাণ SO3 সালফার ট্রাইঅক্সাইড গ্যাস চালনা করলে উৎপন্ন হয়
অপশান আছে মার্শাল অ্যাসিড, ওলিয়াম, পাইরোসালফিউরিক অ্যাসিড আর কেরোর অ্যাসিড। তো 98% H2SO4 যদি SO3 গ্যাস চালনা করা হয় উৎপন্ন হয় কি ওলিয়াম, বা ওলিয়ামের আরেকটা নাম হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড। তো এখানে ওলিয়ামও হবে আবার পাইরোসালফিউরিক অ্যাসিডও হবে। তাছাড়া আরও একটা নাম রয়েছে, এটা হচ্ছে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, ধূমায়মান সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, যখন স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় তখন তৃতীয় ধাপে কী করা হয়, 98% H2SO4 এর সাথে SO3 অ্যাড করা হয়। 98% H2SO4 এর সাথে SO3 অ্যাড করা হয়। আর তারপর কী উৎপন্ন হয় বললাম, ওলিয়াম। তাহলে ওলিয়ামের সংকেত কি? ওলিয়ামের সংকেত হচ্ছে H2S2O7। H2S2O7 সংকেত হচ্ছে H2S2O7। ঠিক আছে, এটা হচ্ছে ওলিয়ামের সংকেত। নেক্সট দেখো 59 নম্বর কোয়েশ্চেন কী রয়েছে, সঠিক বক্তব্যগুলি নির্বাচন করো। সঠিক বক্তব্য, তো এখানে বক্তব্যগুলো কী কী রয়েছে সেইটাই আগে দেখি। বস্তুর অতিক্রান্ত দূরত্ব স্বর্ণের সমান বা বেশি। বিতে আছে বস্তুর বেগ শূন্য হলেও দ্রুতি থাকে। অপশান সি আছে বস্তুর বেগ থাকলেও ত্বরণ থাকবেই। আর ডিতে আছে বস্তুর বেগ শূন্য হলেও ত্বরণ থাকতে পারে। তো প্রথম অপশন থেকে আমরা এখানে দেখি কী বলছে, বলছে অতিক্রান্ত দূরত্ব স্বর্ণের সমান বা বেশি। অবশ্যই অতিক্রান্ত দূরত্বের মান স্বর্ণের থেকে সমান হবে বা বেশি হবে, স্বর্ণের থেকে কম কিন্তু অতিক্রান্ত দূরত্বের মান হবে না। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্বের মান হয় স্বর্ণের সমান বা স্বর্ণের থেকে বেশি। অপশান এ ঠিক হচ্ছে। নেক্সট আছে বস্তুর বেগ শূন্য হলেও দ্রুতি থাকে। অবশ্যই বেগ শূন্য হলেও কিন্তু দ্রুতি থাকবে, কারণ স্মরণ যদি শূন্য হয় সেক্ষেত্রে বেগ শূন্য হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব শূন্য হবে না, তার জন্য দ্রুতি কিন্তু প্রেজেন্ট থাকবে। তারপরে যে বস্তুর বেগ থাকলে ত্বরণ থাকবেই, মোটেই না, বেগ যদি থাকেও সমবেগে চলমান বস্তুর ক্ষেত্রে কী হয়, ত্বরণ শূন্য হয়। তো সেক্ষেত্রে বেগ থাকলেও ত্বরণ নাও থাকতে পারে। ডিতে দেখো বস্তুর বেগ শূন্য হলেও ত্বরণ থাকতে পারে, এইটা ঠিক। বস্তুর বেগ যদি শূন্যও হয় তখনও কিন্তু অভিকর্ষ ত্বরণ থাকতে পারে। যেমন অ্যাজ এ ইজি এক্সাম্পল দেখো, যখন কোনো বস্তুকে আমরা ওপর দিকে ছুড়ে দিচ্ছি হাইয়েস্ট পজিশনে গিয়ে, সেই বস্তুটাও তার যাত্রাপথের হাইয়েস্ট পজিশনে গিয়ে তার গতিবেগ ভি সমান শূন্য হয়ে যাচ্ছে। ভি সমান যদি শূন্য হয় তাহলে বেগ শূন্য, কিন্তু সেক্ষেত্রেও কি অভিকর্ষ ত্বরণ প্রেজেন্ট থাকছে। তাহলে বস্তুর বেগ শূন্য হলেও কিন্তু ত্বরণ থাকতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো 60 নম্বর কোশ্চেন কী আছে, লিনতাপ সংক্রান্ত সঠিক বক্তব্যগুলি হলো। অপশান রয়েছে এ সিজিএস একক হলো ক্যালোরি পার গ্রাম। তো এটা অবশ্যই ঠিক, লিনতাপের সিজিএস একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম। নেক্সট রয়েছে লিনতাপ গ্রহণে বস্তুর অবস্থার পরিবর্তন হয় কিন্তু উষ্ণতার পরিবর্তন হয় না। এটাও ঠিক। লিনতাপ মানে কি? লিনতাপ হচ্ছে নির্দিষ্ট উষ্ণতায় কোনো একক ভরে পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে কী করছি আমরা, অবস্থার পরিবর্তন ঘটাচ্ছি। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, যে পরিমাণ তাপ গৃহীত বা বর্জিত হচ্ছে সেটাকে আমরা বলছি লিনতাপ। তারপর রয়েছে কি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গরণের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম। এটাও কিন্তু ঠিক, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গরণের লিনতাপ কত হয়, 80 ক্যালোরি পার গ্রামই হয়। তারপরে কি আছে দেখো, উষ্ণতা অপরিবর্তিত রেখে বাষ্পকে তরলে পরিণত করতে তাপ দেওয়া হয়। এইটা ভুল আছে। উষ্ণতা অপরিবর্তিত রেখে যখন আমরা বাষ্পকে তরল করতে চাই সেক্ষেত্রে আমাদের তাপ নিষ্কাশন করতে হবে। তরলকে যদি তুমি বাষ্প করতে চাও সেক্ষেত্রে তাপ দিতে হয়, আর বাষ্পকে যদি তরল করতে হয় সেক্ষেত্রে তাপ নিষ্কাশন করা হয়। তো এখানে রাইট আনসার কোনগুলো হলো, অপশান এ, অপশান বি এবং অপশান সি হলো কারেক্ট আনসার। এরপর আমরা দেখব ইংলিশের কোশ্চেন। দেখো ইংলিশের কোশ্চেনে কী রয়েছে, ফার্স্ট কোশ্চেন কী আছে দেখো, প্রথমেই রয়েছে কি, ফাইন্ড দ্য সিনোনিম অফ রিজিড। অপশান আছে ফ্র্যাগাইল, স্টিফ, ব্রোকেন আর উইক। তো প্রথম কথা হচ্ছে রিজিড মানে কি, রিজিড মানে হচ্ছে শক্ত। ঠিক আছে, রিজিড মানে শক্ত বা কঠিন। তারপরে অপশান কী কী আছে দেখো, ফ্র্যাজাইল, ফ্র্যাজাইল মানে কি ভঙ্গুর, এটা সহজেই ভেঙে যায়। নেক্সট হচ্ছে স্টিফ, স্টিফ মানেও শক্ত হয়ে যাওয়া। ব্রোকেন মানে ভাঙা। আর উইক মানে কি, কোমল, উইক মানে কোমল বা নরম, ক্ষীণ যেটা। তো সেক্ষেত্রে এখানে আনসার কী হবে, রিজিডের সঙ্গে সিনোনিম কোনটা হচ্ছে এখানে, স্টিফ। অপশান বি যেটা রয়েছে স্টিফ সেটা হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, রিজিডের সিনোনিম কী হলো তাহলে, স্টিফ, অপশান বি। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 62। কোশ্চেন নাম্বার 62তে কী আছে, ওয়ান হু স্টাডিজ দ্য আর্ট অফ গার্ডেনিং। একজন যে গার্ডেনিং বা উদ্যানবিদ্যা নিয়ে পড়াশোনা করে তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হর্টিকালচারিস্ট। ঠিক আছে, কী বলবো তাহলে, হর্টিকালচারিস্ট। অপশান বি হবে এখানে কারেক্ট আনসার, হর্টিকালচারিস্ট। অনেকের মনে হতে পারে গার্ডেনার, কিন্তু গার্ডেনার হবে না। গার্ডেনার মানে কি, ওয়ান হু টেক্স কেয়ার অফ দ্য গার্ডেন, সে গার্ডেনার। আর অ্যাগ্রিকালচারিস্ট আর কি রয়েছে এখানে, অ্যাগ্রিকালচারিস্ট মানে হচ্ছে কৃষিবিদ্যা নিয়ে যে পড়াশোনা করছে সে। আর রয়েছে বোটানিস্ট মানে উদ্ভিদবিদ্যা নিয়ে। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 63 বলা আছে চুজ দ্য সিনোনিম। এখানেও তোমাকে সিনোনিম বা সমার্থক শব্দটা বেছে নিতে হবে। প্রথমে কি রয়েছে, হি ইজ ফ্র্যাঙ্ক ইন হিজ ডিলিংস উইথ আদার্স।
আর রয়েছে দ্য অফার ফর দ্য জব ইজ স্টিল অ্যাভেলেবেল। তো প্রথমত কী করতে হবে তোমাকে, এই দুটোর মিনিংয়ের সাথে এখানে অপশানের কোন মিনিংটা দুটোকে রিপ্লেস করা যাচ্ছে সেটা তোমাকে এখানে বলতে হবে। প্রথমে রয়েছে ফ্র্যাঙ্ক। ফ্র্যাঙ্ক মানে কি? ওপেন। আমরা জানি ফ্র্যাঙ্ক মানে কি? ওপেন মাইন্ডেড। আর রয়েছে অ্যাভেলেবেল। অ্যাভেলেবেল মানে কি? এখনও চলছে। তো সেক্ষেত্রে অপশান দেখো কী আছে, ডিউ, ওপেন, অনেস্ট, প্লেন আর অপারেটিং। তো এখানে কোনটা হচ্ছে সঠিক একদম হবে? কারেক্ট অপশন হচ্ছে ওপেন। অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। ওপেনটাকে আমরা দুটোতেই বসাতে পারি, হি ইজ ওপেন ইন হিজ ডিলিংস উইথ আদার্স আর দ্য অফার ফর দ্য জব ইজ স্টিল ওপেন। দুটোতেই এটা ম্যাচ হচ্ছে, তো অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। চলো পরবর্তী কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 64 বলছে হি হ্যাজ সেভড মানি বিকজ হিজ ওয়াইফ ইজ ফ্রুগাল। এটাও সিনোনিম তোমাকে বলতে হবে। তো ফ্রুগাল মানে কি? প্রথমত ফ্রুগাল মানে হচ্ছে সঞ্চয়ী বা হিসাবী। ফ্রুগাল মানে সঞ্চয়ী বলতে পারো বা তুমি হিসাবীও বলতে পারো। ঠিক আছে, অপশান কী কী রয়েছে? স্ট্রিক্ট, এক্সট্রাভ্যাগেন্ট, ইকোনমিক্যাল আর মিজারলি। তো এখানে সিনোনিম বলতে হবে। তো ফ্রুগালের সাথে সিনোনিমাস কোনটা হচ্ছে? ফ্রুগালের সিনোনিমাস হচ্ছে ইকোনমিক্যাল। ফ্রুগাল মানেও কি বললাম? হিসাবী বা সঞ্চয়ী। ইকোনমিক্যাল মানেও তাই, সঞ্চয়ী বা হিসাবী। আর কি রয়েছে এখানে? এক্সট্রাভ্যাগেন্ট। এক্সট্রাভ্যাগেন্টটা হয়ে যাবে ফ্রুগালের অপোজিট ওয়ার্ড। এক্সট্রাভ্যাগেন্ট মানে যে প্রচুর পরিমাণে খরচ করে, ঠিক আছে? বেহিসাবী। এক্সট্রাভ্যাগেন্ট মানে বেহিসাবী, খরচ করছে যে, তাকে বলা হয় এক্সট্রাভ্যাগেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, 65 নম্বর কোয়েশ্চেন কী রয়েছে? ইভেনচুয়ালি ভিশন ইজ অ্যাফেক্টেড অ্যান্ড দ্য পেশেন্ট ইজ অনলি এবল টু সি ইফ লাইট ইজ প্রেজেন্ট। ইভেনচুয়ালি মানে কি? শেষমেশ কী হলো? ভিশন অ্যাফেক্টেড হলো। ভিশন মানে কি? চোখের দৃষ্টিটা ক্ষতিগ্রস্ত হলো, আর পেশেন্টটা দেখতে পায় শুধুমাত্র যখন লাইট প্রেজেন্ট থাকে তখনই। তো ইভেনচুয়ালির সঙ্গে এখানে কোনটা বসবে? এখানেও তোমাকে কিন্তু সিনোনিমটাই বসাতে হবে। এখানেও কী বসাতে হবে? সিনোনিম। কী আছে? ইনিশিয়ালি মানে প্রাথমিকভাবে, প্রাইমারিলি মানেও তাই প্রাথমিক। আচ্ছা, ইনিশিয়ালির সাথে কী হতে পারে? সিনোনিম বিগিন। ঠিক আছে, ইনিশিয়ালির সাথে কী বলতে পারি আমি? বিগিন বা কমেন্সও বলতে পারি। দুটো মিনিংই কি? বা স্টার্টও বলতে পারি। এগুলো সব মানে হচ্ছে শুরু করা বা প্রাথমিক। তারপর কী রয়েছে? আলটিমেটলি মানে শেষমেশ, আর গ্র্যাজুয়ালি। গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে। তো এখানে ইভেনচুয়ালির সঙ্গে সিনোনিমাস হচ্ছে কোনটা? আলটিমেটলি। অপশন সি হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, 66 নম্বর কোশ্চেন দেখো কি আছে। নাম্বার 66 কি রয়েছে? হ্যামলেট ওয়ান্টেড টু ড্যাশ দ্য ডেথ অফ হিজ ফাদার হু ওয়াজ ট্রেচারাসলি কিল্ড বাই হিজ মাদার্স লাভার। হ্যামলেট চেয়েছিল তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে, যাকে মারা হয়েছিল ট্রেচারাসলি মানে ধোঁকা দিয়ে, বাই হিজ মাদার্স লাভার তার মায়ের প্রেমিকের দ্বারা। সঠিক ওয়ার্ড বসিয়ে এখানে কী করতে হবে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। অপশানসে কী কী আছে? রিভেঞ্জ, অ্যাভেঞ্জ, ফরগিভ আর ভিন্ডিকেট। রিভেঞ্জ মানে প্রতিশোধ তোলা, অ্যাভেঞ্জ মানে প্রতিশোধ, ফরগিভ মানে ক্ষমা করে দেওয়া, আর ভিন্ডিকেট মানে হচ্ছে প্রমাণ করা বা সত্যতা প্রতিপাদন করা। ঠিক আছে, তো এখানে কারেক্ট কোনটা হচ্ছে? কারেক্ট হচ্ছে অ্যাভেঞ্জ। হ্যামলেট ওয়ান্টেড টু অ্যাভেঞ্জ দ্য ডেথ অফ হিজ ফাদার হু ওয়াজ ট্রেচারাসলি কিল্ড বাই হিজ মাদার্স লাভার। আর কি হচ্ছে এখানে? রিভেঞ্জ। রিভেঞ্জটা এখানে কেন হলো না? টু টেক রিভেঞ্জ হতো। যদি এখানে থাকতো হ্যামলেট ওয়ান্টেড টু টেক, ওয়ার্ডটা যদি এখানে মেনশন থাকতো তাহলে আমরা রিভেঞ্জ করতাম। ঠিক আছে, কিন্তু যেহেতু টেক মেনশন নেই, আমরা কী করবো এখানে? অ্যাভেঞ্জ। অপশন বি হবে কারেক্ট আনসার। নাম্বার 67 কী রয়েছে দেখো। 67 আছে মাই কাজিন সেড মাই রুমমেট স্নোড থ্রু আউট দ্য নাইট। তো এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে তোমাদের। ন্যারেশন চেঞ্জ করার সময় তোমাদের ফার্স্ট কাজ হবে এখানে এই জিনিসটা দেখা, প্রথমত এখানে কোয়েশ্চেন মার্ক আছে কিনা সেটা দেখা, আর এখানে যে ভেতরে সেন্টেন্সটা রয়েছে সেই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে সেটা দেখা। তো এখানে ভেতরের সেন্টেন্সটা দেখো, ভেতরের সেন্টেন্সটা রয়েছে কি? স্নোড, মানে পাস্ট টেন্সে এটা কিন্তু রয়েছে। তো পাস্ট টেন্সে কোটেশনের মধ্যে যখনই কোনো ওয়ার্ড বা কোনো সেন্টেন্সটা পাস্ট টেন্সে মেনশন থাকবে, সেটাকে যখন তুমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবে, সেই স্নোড বা যাই হোক যে কোনো পাস্ট টেন্স হোক তার জন্য একটা হ্যাড আসবে। ঠিক আছে, কী আসবে? হ্যাড। হ্যাড আর V3 বসবে। তাহলে এখানে হ্যাড দিয়ে দেখো কোন অপশনটা রয়েছে সেটাই কারেক্ট হবে। তো এখানে দেখো অপশান এতেই একমাত্র হ্যাড দিয়ে রয়েছে। মাই কাজিন সেড দ্যাট হার রুমমেট হ্যাড স্নোড থ্রু আউট দ্য নাইট। তাহলে অপশন এ হয়ে যাবে এখানে কারেক্ট আনসার। যে কোনো একটা জিনিসকে স্পেসিফিক্যালি দেখলে তোমরা কিন্তু এখানে আনসার করতে পারবে। তার পরবর্তী কোশ্চেন দেখবো, কোশ্চেন নাম্বার 68 কী রয়েছে দেখো। রিপ্লেস দ্য অপোজিট ওয়ার্ড। রিপ্লেস উইথ অপোজিট ওয়ার্ড। তো অপোজিট ওয়ার্ড দিয়ে রিপ্লেস করতে হবে। ওয়ার্ডটা কি এখানে? ট্রিভিয়াল। ট্রিভিয়াল মানে কি? ট্রিভিয়াল মানে হচ্ছে ছোটোখাটো ব্যাপার। ট্রিভিয়াল মানে ছোটোখাটো বা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তো সেই রকম ম্যাটারকে কী বলবো আমরা? অপোজিট ওয়ার্ড মানে ট্রিভিয়াল মানে কি বললাম? গুরুত্বপূর্ণ নয়। অপশান আছে ডিফিকাল্ট, ইজি, স্মল আর ইম্পর্টেন্ট। তো গুরুত্বপূর্ণ নয়, তার উল্টো কী হবে? গুরুত্বপূর্ণ। অপশান ডি হবে এখানে কারেক্ট আনসার। ইম্পর্টেন্ট। ঠিক আছে, ট্রিভিয়াল মানে হচ্ছে আনইম্পর্টেন্ট, অপোজিট কী হয়ে যাবে? ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 69 বলছে রিপ্লেস উইথ অপোজিট ওয়ার্ড। দ্য ইনহ্যাবিটেন্টস অফ দ্য আইল্যান্ডস ওয়ার বারবারিয়ান্স। বারবারিয়ান্স মানে কি? বারবারিয়ান্স মানে
আনসিভিলাইজড, বারবারিয়ান্স মানে হচ্ছে আনসিভিলাইজড। তো এখানে তার অপোজিট ওয়ার্ড কী হয়ে যাবে, অপোজিট হবে সিভিলাইজড, অপশান ডি হবে কারেক্ট আনসার, ঠিক আছে, সিভিলাইজড। নেক্সট কোশ্চেন দেখো 70 নম্বর কোয়েশ্চেন কী আছে, রিপ্লেস উইথ সিনোনিমাস ওয়ার্ড, আবার সিনোনিম, কিসের সিনোনিম বের করতে হবে, অ্যাবোর্টিভ। দ্য প্রিজনার মেড অ্যান অ্যাবোর্টিভ অ্যাটেম্প টু এসকেপ ফ্রম দ্য জেল, অ্যাবোর্টিভ মানে নিষ্ফল, অ্যাবোর্টিভ মানে কি নিষ্ফল, যার কোনো ফল পাওয়া যায়নি, সেটা হচ্ছে অ্যাবোর্টিভ। তো প্রিজনার বা জেলবন্দি কী করলো, পালানোর, জেল থেকে পালানোর একটা নিষ্ফল চেষ্টা করলো। তো এখানে নিষ্ফলের সিনোনিম কী হবে, অপশান হচ্ছে কারেজিয়াস, ফিউটাইল, ইললিগাল আর ফার্টিভ। তো অ্যাবোর্টিভের যে সিনোনিম সেটা হচ্ছে ফিউটাইল, ফিউটাইল মানেও কিন্তু নিষ্ফল, ঠিক আছে। আর রয়েছে এখানে কারেজিয়াস মানে তো উৎসাহপূর্ণ, ইললিগাল মানে হচ্ছে বেআইনি, আর রয়েছে ফার্টিভ, ফার্টিভ মানে কি, ফার্টিভ মানে হচ্ছে গোপন বা হিডেন, ফার্টিভ মানে হচ্ছে গোপন বা হিডেন। তো এখানে রাইট আনসার কোনটা হচ্ছে, ফিউটাইল, অপশানে বি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখবো, কোশ্চেন নাম্বার 71। I tried to persuade him to change his mind, but he remained adamant. আমি চেয়েছিলাম তার মনটা চেঞ্জ করতে, কিন্তু সে অ্যাডামান্ট মানে দৃঢ় রইল, দৃঢ় বা জেদি, অ্যাডামান্ট মানে কি জেদি বলতে পারো, সিম্পল ভাষায় বলতে গেলে অ্যাডামেন্ট মানে হচ্ছে জেদি। তো জেদির সিনোনিম এখানে কি হবে, জেদির সিনোনিম চেয়েছে ফুলিশ, অ্যাগ্রেসিভ, ডিফেন্সিভ আর স্টাবার্ন। জেদির যে প্রপার সিনোনিম সেটা হচ্ছে এখানে স্টাবার্ন, অপশান সি হবে এখানে কারেক্ট আনসার। ওকে, কোশ্চেন নাম্বার 72 দেখো, 72তে কী আছে, চুজ দ্য সিনোনিম অফ মনোটোনাস। মনোটোনাস মানে হচ্ছে একঘেয়ে, যে একই কাজ বারবার করে, একই খাবার খায়, একই জামা পরে, তাকে কী বলবো আমরা, মনোটোনাস। যে অন্য কোনো নতুন কিছু ট্রাই করে না, সেটা হচ্ছে মনোটোনাস। তো এখানে অপশান দেখো কী আছে, রিপিটেটিভ, এক্সস্টিং, এক্সাম আর অটোনোমাস। তো মনোটোনাসের সাথে সিনোনিমাস কোন ওয়ার্ডটা হবে, রিপিটেটিভ, রিপিটেটিভলি সে একই কাজ করে যাচ্ছে, সেটা হচ্ছে কি মনোটোনাস। আর রয়েছে ইরকসাম, ইরকসাম মানে হচ্ছে বিরক্তিকর বা অ্যানোয়িং, ইরকসাম মানে হচ্ছে অ্যানোয়িং, ডিস্টার্বিং এরকম। তারপরে অটোনোমাস, অটোনোমাস মানে কি স্বনির্ভর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 73 কী রয়েছে, চুজ দ্য সিনোনিম অফ ইরাডিকেট। ইরাডিকেট মানে কি, ইরাডিকেট মানে শেষ করে দেওয়া, মুছে ফেলা, সেটা হচ্ছে ইরাডিকেট করা, ঠিক আছে, শেষ করা বা সমাপ্ত করা, শেষ করা বা সমাপ্ত করা বা মুছে ফেলা, সেটা হচ্ছে ইরাডিকেশন। সিনোনিম বের করতে হবে, অপশান কী কী আছে, মিনিমাইজ, কন্ট্রোল, কন্ডেম আর আপরুট। তো এখানে কোনটা হবে কারেক্ট আনসার, কারেক্ট আনসার হচ্ছে এখানে আপরুট করা, ঠিক আছে। ইরাডিকেটের সাথে সিনোনিম কী হবে, আপরুট। আর এখানে কী কী রয়েছে দেখো, অপশানে মিনিমাইজ, মিনিমাইজ মানে কি কমিয়ে দেওয়া, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা, আর কন্ডেম, কন্ডেম মানে হচ্ছে নিন্দা করা, ঠিক আছে। তো ইরাডিকেটের সাথে কী হবে, আপরুট হবে, অপশান ডি এখানে কারেক্ট হবে। পরবর্তী কোশ্চেন দেখো, চুজ দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। গিভেন ওয়ার্ডের সিনোনিম বের করতে হবে। ওয়ার্ডটা কি আছে, নেবুলাস। নেবুলাস মানে কি, নেবুলাস মানে হচ্ছে নেবুলাস মানে হচ্ছে অস্পষ্ট। অপশানস রয়েছে টাইনি মানে ক্ষুদ্র, ভেগ, ভেগ মানে অস্পষ্ট বা মেঘাচ্ছন্ন, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না এরকম বা অপরিষ্কার, ইনসিগনিফিকেন্ট মানে গুরুত্বপূর্ণ নয়, আর কি রয়েছে ইনএডিকুয়েট মানে অপর্যাপ্ত। তো এখানে সিনোনিম অফ নেবুলাস কি হবে, সিনোনিম অফ নেবুলাস হচ্ছে ভেগ, অপশান বি হবে কারেক্ট আনসার। কোশ্চেন নাম্বার 74-এর আনসার কী হলো, নেবুলাসের সিনোনিম হয়েছে ভেগ, অপশান বি। নেক্সট কোশ্চেন দেখো 75 নম্বর কোশ্চেন, আর ইংলিশের লাস্ট কোশ্চেন এটা কি আছে, হি লেফট দ্য বুক ড্যাশ দ্য টেলিফোন। অপশান হচ্ছে রাউন্ড, অপশান এ রয়েছে অ্যারাউন্ড, বিসাইড, বিসাইডস আর অ্যাট। তো হি লেফট দ্য বুক কী হবে, বিসাইড দ্য টেলিফোন, অপশান বি হবে এখানে কারেক্ট আনসার, বিসাইড মানে পাশে, টেলিফোনের পাশে সে বই রেখে গেছে বা বই ছেড়ে গেছে। নেক্সট দেখো অঙ্কের কোশ্চেন শুরু হচ্ছে, ম্যাথমেটিক্স। প্রথম কোশ্চেন কী রয়েছে, 3 সেমি ব্যাসার্ধ ও 20 সেমি উচ্চতার, 3 সেমি ব্যাসার্ধ আর 20 সেমি উচ্চতার নিরেট চোঙ গলিয়ে 5টা নিরেট গোলক তৈরি করা হয়েছে। গোলকটির ব্যাসার্ধ কত সেমি। দুটো এখানে রয়েছে পরিমিতি স্ট্রাকচার, কী কী, একটা হচ্ছে নিরেট চোঙ আর একটা হচ্ছে গোলক। তো এখানে গলিয়ে, চোঙটাকে গলিয়ে তৈরি করা হচ্ছে কি গোলক। তার মানে আমাদের কী করতে হবে, দুদিকের যে আয়তন আমাদের সমান করতে হবে। একদিকে থাকবে নিরেট চোঙের আয়তন এবং আরেকদিকে থাকবে কি 5টা নিরেট গোলকের আয়তন, ঠিক আছে। তো চোঙের আয়তন কি হয়, নিরেট চোঙের আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। তো পাই মানে এখানে আমরা বসাবো না, এদিকেও দেখো গোলকের আয়তন কী বেরোবে, 4/3 পাই আর কিউব, এটাকে R1 লিখলাম আমি, ঠিক আছে। R1 কটা গোলক তৈরি করা হয়েছে, 5টা, তাহলে গুণিত 5, তাহলে এখানে পায়ের সাথে পাই কেটে যাবে। আর এই 8টা কার ব্যাসার্ধ, এটা হচ্ছে নিরেট চোঙের যে ব্যাসার্ধ সেইটা, যেটা হচ্ছে 3 সেমি, তাহলে এখানে 3-এর স্কোয়ার বসালাম। নেক্সট রয়েছে কি এইচ, এইচের মান দেওয়া আছে 20, তাহলে 20 বসালাম, ইন্টু 4/3, আর এখানে রয়েছে কি R1 তার কিউব ইন্টু 5, তাহলে 5 থাকলো। কাটাকুটি যদি করি এখানে 3-এর স্কোয়ারটা কী হয়ে যাবে, 9 হয়ে যাবে, একবারে আমি এটাকে 9 করে দিলাম।
4 5 20 যাবে, 5 5 কেটে যাবে, ঠিক আছে। কোনাকুনি যদি গুণ করি এখানে পড়ে আছে r1 এর কিউব, এখানে 3 আর এখানে 9, অর্থাৎ r1 এর যে কিউব সেটা সমান আমরা কত পাবো, r1 এর কিউব মানে আমরা পাবো 27, 27 মানে হচ্ছে 3 এর কিউব। তাহলে সেক্ষেত্রে r1 বা গোলকের যে ব্যাসার্ধ সেটা আমরা পেয়ে যাবো কত, 3 সেমি। কত সেমি হবে, 3 সেমি। কী রয়েছে 77 নম্বর কোয়েশ্চেন, দেখো কোয়েশ্চেন নাম্বার 77 কী আছে, একটি জামার ধার্য মূল্য 440 টাকা এবং বিক্রয় মূল্য 396 টাকা, তাহলে ছাড়ের হার কত। ধার্য মূল্য মানে এমপি বা মার্ক প্রাইস দেওয়া ছিল 440 এবং সেলিং প্রাইস বিক্রয় মূল্য, এটা সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য ছিল 396। তাহলে এখানে দাম কত নিয়েছে, কম কত নিয়েছে, কত টাকা ছাড় দেওয়া হয়েছে, ছাড় দেওয়া হয়েছে এখানে দেখো 44 টাকা, বিয়োগ করলে কত পাচ্ছি আমরা 44, অর্থাৎ 44 টাকা ছাড় দেওয়া হয়েছে। এই যে 44 টাকাটা ছাড় দেওয়া হয়েছে সেটা কার উপর দেওয়া হয়েছে, ধার্য মূল্যের উপর। ধার্য মূল্য কত, 440, তাহলে 440 বসালাম, পাশে আমরা গুণ দিয়ে কী বসাবো 100, 0 0 কেটে যাবে, 44 44 কেটে যাবে, আনসার কী বলেছে 10%, তাহলে কত পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে 10%, অপশান এ হবে এখানে কারেক্ট আনসার। কোশ্চেন দেখো 78 নম্বর কোশ্চেন, কী বলা আছে, একটি গোলকের আয়তন এবং তার বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, গোলকটির ব্যাস হবে সেমিতে। কী সমান বলেছে, গোলকের আয়তন, গোলকের আয়তনের সূত্র কী হয় 4/3 পাই আর কিউব, তার সাথে কী সমান বলেছে বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি 4 পাই আর স্কোয়ার, ঠিক আছে। এখানে দেখো পাই পাই কেটে যাবে, 4 4ও কেটে যাবে, আর স্কোয়ারের সঙ্গে আমি আর কাটি, এদের একটা কী পাবো আর পাবো, তাহলে কোনাকুনি গুণ করলে 3টা এই দিকে চলে যাবে, আর সমান পাচ্ছি 3, কিন্তু এখানে ব্যাসার্ধ যায়নি, আর মানে তো ব্যাসার্ধ বেরিয়েছে, চেয়েছে এখানে ব্যাস, তাই 2r বের করে নাও, আর মানে যদি 3 হয় 2r কত হবে, 3 দুগুণে 6 হবে, মানে সেই গোলকের যে ব্যাস সেই ব্যাসের মান কত হবে, সেই ব্যাসের মান হচ্ছে 6 সেমি, অপশান এ হবে এখানে কারেক্ট আনসার 6 সেমি, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো কোশ্চেন নাম্বার 78 হলো 79, কী রয়েছে দেখো, x সমান a cos থিটা প্লাস b সাইন থিটা আর y সমান b cos থিটা মাইনাস a সাইন থিটা হলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত। তো দেখো এখানে আমরা কী চেয়েছে, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, এদিকে এক্সের মান দেওয়া রয়েছে আর ওয়াইয়ের মান দেওয়া রয়েছে, প্রথমেই আমরা কী করবো, এটাকে স্কোয়ার করে নেব। যদি এখানে আমরা এক্সের স্কোয়ার করি, এক্সের যদি স্কোয়ার করি এদিকে পুরোটা হোল স্কোয়ার আসবে, তাহলে এক্স স্কোয়ার সূত্র কী হবে, a স্কোয়ার কস স্কোয়ার থিটা, a স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 2ab সাইন থিটা কস থিটা, 2ab সাইন থিটা এবং কস থিটা, এবং পরবর্তীতে কী রয়েছে ওয়াই স্কোয়ার, একইভাবে ওয়াই স্কোয়ার যদি করি এটা হোল স্কোয়ার পাবো, তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র বসাও, ওয়াই স্কোয়ার বসালাম, এ স্কোয়ার হিসেবে আমি কী পাবো, বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর কী পাবো মাইনাস 2ab সাইন থিটা কস থিটা, মাইনাস 2ab সাইন থিটা কস থিটা। এই দুটো যদি আমি প্লাস করি, এখানে প্লাস করতে বলা হয়েছে, এই দুটো যদি আমি প্লাস করি তাহলে এদিকে কী পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এইদিকে দেখো প্লাস 2ab সাইন থিটা মাইনাস 2ab সাইন থিটা, এটা কেটে যাবে, তাহলে এক্স স্কোয়ার হিসেবে পড়ে থাকছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যদি আমি লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেই হিসেবে আমি পড়ে থাকছে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর ওয়াই স্কোয়ার হিসাবে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। এবার দেখো এইটা থেকে এবং এখানে কি আছে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এখানে কি আছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে আমি এ স্কোয়ার কমন নিলাম, কী পড়ে থাকলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, একইভাবে আমি কী কমন নেব বি স্কোয়ার কমন নাও, এখান থেকে আর এখান থেকে কী পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এখানেও পড়ে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সেখানে এবার দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান 1, তাহলে সেক্ষেত্রে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কী পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অপশান বি হবে এখানে কারেক্ট আনসার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কত নম্বর কোশ্চেন হবে, 80 নম্বর কোশ্চেন, কী রয়েছে 10,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 25 টাকা হলে বার্ষিক সুদের পরিমাণ কত, কত টাকা পি এর মান 10,000 টাকা, টাইম হচ্ছে 2 বছর, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য দ্বারা হচ্ছে 25 টাকা, 2 বছরের সুদের পার্থক্যের সূত্র কী হয়, সুদের পার্থক্যের সূত্র হচ্ছে ডি সমান পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার, পি ইন্টু আর বাই 100 তার হোল স্কোয়ার, ডি এর মান দেওয়া হচ্ছে 25 বসিয়ে দিলাম, পি এর মান দেওয়া হচ্ছে 10,000 বসিয়ে দিলাম 10,000 ইন্টু আর বাই 100, আর এর মান কত দেওয়া রয়েছে, আর এর মান হচ্ছে আর এর মান দেওয়া নেই বের করতে হবে, তাহলে এখানে লিখে দিলাম আমি আর স্কোয়ার বাই 100 আর 100 বা দুটো শূন্য চারটে শূন্য আমি একসাথে লিখে দিলাম, তাহলে এখানে এই দুটো একসাথে কেটে যাচ্ছে, কেটে গেল, তো সেখানে আমি আর স্কোয়ার সমান কী পেলাম, আর স্কোয়ার সমান আমরা পেলাম 25, আর স্কোয়ার সমান পেলাম 25 অর্থাৎ 5 স্কোয়ার, তাহলে আর সমান আমরা কী পাবো 5,
অর্থাৎ যে পার্সেন্টেজ বা সুদের হার সেটা কত হবে 5%। অপশন এ হবে সঠিক। পরবর্তী কোশ্চেন দেখো 81 নম্বর কোশ্চেন 180 মিটার দৈর্ঘ্যে একটি ট্রেনের গতিবেগ 90 কিমি পার ঘন্টা। ট্রেনটি কত সময় একটি ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করবে? ট্রেনের গতিবেগ তোমাকে দেওয়া রয়েছে কিসে? কিমি পার ঘন্টায়, আর ট্রেনের দৈর্ঘ্য দেওয়া রয়েছে মিটারে। তো আমাকে কী করতে হবে? কিমি পার ঘন্টা যেটা বেগটা রয়েছে কিমি পার ঘন্টায় দেওয়া রয়েছে, তো সেই কিমি পার ঘন্টাকে আমাকে মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তো 90 কিমি পার ঘন্টা, আমার প্রথম কাজ হবে 90 কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে করা। তো কিমি পার ঘন্টাকে যখনই মিটার পার সেকেন্ডে করতে হয়, কিমি পার ঘন্টাকে যখনই মিটার পার সেকেন্ড করতে হবে, কত দিয়ে গুণ করতে হবে? 5/18 দিয়ে গুণ করে দিতে হবে। 5/18 দিয়ে গুণ করে দাও, 5 18 90 হয়ে যাবে, 5 5 25, অর্থাৎ 25 মিটার পার সেকেন্ড। ট্রেনটার গতিবেগ মিটার পার সেকেন্ডে কত বেরোলো? 25 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ট্রেনের যে ভি ইজ ইকুয়াল টু 25 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবং ট্রেনের যে দৈর্ঘ্য এল সেটা কত দেওয়া রয়েছে? 180 মিটার। এবার ট্রেনটা যখন ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করা, যখন কোনো ট্রেন কোনো ইলেকট্রিক পোস্ট, কোনো গাছ বা কোনো ব্যক্তিকে অতিক্রম করছে, তো সেক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্যই নেওয়া হয়, তাই তো। তো এখানে যে টাইম লাগবে, টাইম টি ইকুয়াল টু কী হয়? টাইম টি ইকুয়াল টু হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই ভি। অতিক্রান্ত দূরত্ব বাই ভি। অতিক্রান্ত দূরত্বের মান কত? 180, আর ভি এর মান কত এখানে বললাম? 25। তো 180/25, 180/25কে ক্যালকুলেট করো, আনসার বেরিয়ে যাবে। 5 দিয়ে কেটে দাও, 5 5 25, 5 দিয়ে কাটো, 5 3 15, 5 6 30, অর্থাৎ 36/5। 36/5কে যদি আমরা ভাগ করি, 5 7 35, 5 2 10, 7.2 সেকেন্ডে কিন্তু ওটা ক্রস করে ফেলবে ইলেকট্রিক পোস্টকে। মানে অপশান কোনটা ঠিক হবে? এখানে অপশান এ হবে ঠিক, 7.2 সেকেন্ড। ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো 82 নম্বর কোশ্চেন কী রয়েছে? কোশ্চেন নম্বর 82, 2000 টাকার 6% সরল সুদের হারে 18 মাসের সরল সুদ কত হবে? সবসময় আমরা সরল সুদটা বছর হিসেবে করি, এখানে মাস হিসেবে রয়েছে। তো মাস হিসেবে, দিন হিসেবে, যে হিসেবেই থাকুক, তোমার কিন্তু প্রত্যেকটা ক্যালকুলেশনই জানতে হবে। সবসময় বছর হিসেবে নাও আসতে পারে, কারণ আগের বারে তোমরা জানো কিন্তু দিন হিসেবে কিন্তু কোয়েশ্চেনটা এসেছিলো। ঠিক আছে। এবার দেখো কি রয়েছে, 2000 টাকা মানে এটা হচ্ছে পি এর মান, 6% আর এর মান, এটা হচ্ছে টি এর মান। এবার আমরা কি জানি? সরল সুদ আই সমান কী হবে? PRT/100, PRT/100। পি এর মান হচ্ছে 2000, বসিয়ে দাও। আর এর মান দেওয়া হচ্ছে 6%, বসিয়ে দিলাম। আর টি এর মান 18 মাস, 18 বসালাম। মাসকে বছর করতে হলে কী দেওয়া হয়? 12। মাসকে বছর করতে হলে কী করতে হবে? 12 দিয়ে ভাগ করতে হবে। আর নিচে যেমন 100 থাকে থাকলো, তো এই 0 0 ক্যান্সেল হয়ে গেল। 6 2 12, 2 2 কেটে গেল। ঠিক আছে। তাহলে আনসার দেখো ইজিলি কী পেয়ে যাচ্ছে? এখানে একটা 0 পড়ে আছে, এখানে 18 পড়ে আছে, তার মানে 180 হবে। কত উত্তর? 180। সুদের যে মান আই সমান কী হবে? 180 হবে। মানে অপশন কোনটা ঠিক হবে? অপশন বি হবে ঠিক, 180। নেক্সট দেখো 83 নম্বর কোশ্চেন কী আছে? একটি দ্রব্যের ধার্য মূল্য 900 টাকা। ধার্য মূল্য মানে কি? এমপি বা মার্ক প্রাইস ইজ ইকুয়াল টু 900। পরপর দুবার 20% ও 10% ছাড়ের পর বিক্রয় মূল্য। দুবার ছাড় দেওয়া হয়েছে, প্রথমে দেওয়া হয়েছে 20%, তারপর দেওয়া হয়েছে 10%। এবার বিক্রয় মূল্য চেয়েছে। তো বিক্রয় মূল্য মানে আমরা কি জানি? এসপি বা বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। সেটা হবে 900 ইন্টু 20% ছাড়, মানে 80% দাম নিয়েছে। আবার কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 10%, মানে 90% নিয়েছে। তাহলে এইটা হবে, কাটাকুটি করো, 0 0 ক্যান্সেল হয়ে যাবে। এই 0 সাথে এই 0, এই 0 সাথে এই 0 ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে। কী পড়ে থাকছে? 9 9 81 গুণ 8, 81 গুণ 8 করে দিলেই আনসার হয়ে যাবে। তাহলে 81 গুণ 8 করে কত পাচ্ছে? 648, মানে আনসার কত হবে? 648 টাকা। অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার, 648। আশা করি বুঝতে পেরেছো, খুবই সহজ কোয়েশ্চেন ছিল। নেক্সট কোয়েশ্চেন দেখো 84 নম্বর কোয়েশ্চেন কী বলা আছে? 31.5 মিটার ব্যাসার্ধযুক্ত একটি বৃত্তাকার ক্ষেত্রের পরিধি। বৃত্তাকার ক্ষেত্রের পরিধি সূত্র কী হয়? 2πr। বৃত্তের পরিধি সূত্র 2πr। 2 ইন্টু পায়ের মান সবাই জানো 22/7, আর এর মান দেওয়া রয়েছে 31.5। পয়েন্ট তুলে দিলাম, নিচে পেলাম 10। ঠিক আছে। পয়েন্ট তুলে নিচে পেলাম 10। 7 দিয়ে কাটো এটাকে, 7 4 28 এবং 7 5 45। এখানে কী কী পড়ে আছে দেখো, 5 দিয়ে কাটো, 5 9 45, 5 2 10, 2 2 কেটে গেল। তাহলে 22 গুণ 9, 9 2 18, আর 9 2 18 একে 19। মানে আনসার কত হবে? 198। 198 অপশন এ হবে কারেক্ট আনসার। বৃত্তের পরিধি 198 সেমি। পরবর্তী কোশ্চেন দেখো 85 নম্বর কোশ্চেন। এটা হচ্ছে অঙ্কের লাস্ট কোশ্চেন। কী আছে? একটি গোলকের ব্যাসার্ধ 3 গুণ করা হলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে? আয়তন কত গুণ বৃদ্ধি পাবে? ব্যাসার্ধ 3 গুণ করা হচ্ছে, তো প্রথমে আমরা আয়তন কি পাবো? প্রথমে যে আয়তন V1 ধরলাম 4/3 পাই/r কিউব। প্রথমে আয়তন V1 = 4/3 পাই/r কিউব। পরে V2 বের করো, V2 কী বেরোবে? 4/3 পাই, আর এর জায়গায় 3r তার কিউব, 3r এর কিউব। 4/3 পাই বেরোবে, 3-এর কিউব মানে কি? এটা 3r লিখেছি, হ্যাঁ। 3-এর কিউব মানে 27 r কিউব, 27 r কিউব। দেখো এবার কম্পেয়ার করো। প্রথমেও দেখো 4/3 পাই ছিল,
4/3 কিউব এখানেও আছে প্রথমে এইখানে, এবং V1এও রয়েছে, এবং দেখো V2তেও 4/3 রয়েছে, আর এখানে R কিউব এটাও রয়েছে। কিন্তু এক্সট্রা কী এসছে এখানে 27, এক্সট্রা কী এসছে 27, কিন্তু চেয়েছে কত গুণ বৃদ্ধি পাবে, আগের আয়তনে কত গুণ হবে সেটা চাইনি, চেয়েছে কত গুণ বৃদ্ধি পাবে। তো প্রথমে V1 পেয়েছিলাম আমরা 4/3 আর কিউব, আর সেকেন্ড V2 পেলাম হচ্ছে 4/3 আর কিউব, পাশে পেয়েছি কি এটা ইন্টু দিয়ে 27, এখানে আমি ইন্টু দিয়ে 1 লিখতে পারি V1-এর সঙ্গে, তাই তো? তাহলে এখানে বৃদ্ধি পাচ্ছে কত, এখানে হচ্ছে 27 আছে, গুণ দিয়ে এখানে 1, তার মানে কত বেড়েছে 26, তাহলে কত গুণ বাড়বে 26, অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, বৃদ্ধি পাবে, অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে, দেখো জিকের কোশ্চেন, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কত? ভারতীয় সংবিধানে কটা মৌলিক অধিকার রয়েছে? এখন বর্তমানে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার রয়েছে 6টা, আগে ছিল 7টা, কিন্তু যে সম্পত্তি অধিকার ছিল সেই সম্পত্তি অধিকার কী করা হয়েছে, বাদ দিয়ে দেওয়া হয়েছে মৌলিক অধিকার থেকে, যার জন্য এখন মৌলিক অধিকারের সংখ্যা কত রয়েছে 6টি, অপশন সি হবে কারেক্ট আনসার। সেই 6টা মৌলিক অধিকার কী কী? প্রথম হচ্ছে সাম্যের অধিকার, তারপর রয়েছে স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার, আর রয়েছে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এই 6টা, ঠিক আছে, এগুলো হচ্ছে বর্তমানে যে মৌলিক অধিকারগুলো সংবিধান থেকে ভারতীয় নাগরিকদের প্রদান করা হয়েছে সেইগুলো। নেক্সট কোশ্চেন দেখো 87 নম্বর কোশ্চেন কী রয়েছে, যে স্থানে মহাবীরের মৃত্যু হয়েছিল? অপশন রয়েছে লুম্বিনী, রাজগীর, পাবাপুরী আর গয়া। তো মহাবীরের মৃত্যু হয়েছিল কোথায়? মহাবীরের মৃত্যু হয়েছিল পাবাপুরীতে, অপশন সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, পাবাপুরী। পরবর্তী কোশ্চেন দেখো 88 নম্বর কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম? তোমাদের পরীক্ষার জন্য এই ধরনের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? সুচেতা কৃপালিনী। তিনি কোথাকার মুখ্যমন্ত্রী হিসাবে ভার গ্রহণ করেছিলেন? উত্তরপ্রদেশের। ঠিক আছে, কোথাকার মুখ্যমন্ত্রী ভার গ্রহণ করেছিলেন? উত্তরপ্রদেশ, এটাও মনে রাখবে। আর যদি বলে প্রথম মহিলা গভর্নর, তাহলে সেটা হবে সরোজিনী নাইডু। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 89, কী রয়েছে, বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়? 15ই অক্টোবর, 17ই অক্টোবর, 18ই অক্টোবর নাকি 16ই অক্টোবর? তো বিশ্ব খাদ্য দিবস পালিত হয় 16ই অক্টোবর, 16th অক্টোবর, অপশন ডি হচ্ছে কারেক্ট। তারপরে দেখা যাক 90 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে, সংবিধানের কত নং ধারাতে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? অপশন কী কী আছে, আর্টিকেল 16, 18, 17 নাকি 21? তো এখানে প্রত্যেকটা যে আর্টিকেলগুলো দেওয়া হয়েছে কোনটাতে কি বলা হয়েছে, 16 নং আর্টিকেলে বলা হয়েছে সরকারি চাকরিতে সবার সমান অধিকারের কথা, 18 নং আর্টিকেলে বলা হয়েছে পদবি গ্রহণ নিষিদ্ধকরণ করা হয়েছে, 17 নং আর্টিকেলে কী করা হয়েছে, অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ, মানে এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। এটাই তো চেয়েছিল, এখানে অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে কত নং ধারাতে? তো সেটা হচ্ছে আর্টিকেল 17তে, অপশন সি হবে কারেক্ট। আর কি রয়েছে এখানে, আর্টিকেল 21, আর্টিকেল 21-এ কী বলা হয়, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা সংরক্ষণ, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সংরক্ষণের কথা বলা হয়েছে। ঠিক আছে, 91 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? অপশানস কী কী আছে, রাজা রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, স্বামী দয়ানন্দ সরস্বতী, আর রয়েছে আত্মারাম পাণ্ডুরঙ্গ। তো আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? আর্য সমাজের প্রতিষ্ঠাতা হলেন স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম কী ছিল? মূল শঙ্কর। কী নাম ছিল? মূল শঙ্কর। আর কি রয়েছে এখানে, আত্মারাম পাণ্ডুরঙ্গ। আত্মারাম পাণ্ডুরঙ্গ কি প্রতিষ্ঠা করেছিলেন? প্রার্থনা সমাজ। আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন প্রার্থনা সমাজ। আর রাজা রামমোহন রায় কী প্রতিষ্ঠা করেছিলেন? আত্মীয় সভা। রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন আত্মীয় সভা। ঠিক আছে, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন কোথায়? কলকাতায়। আর এখানে যেটা রয়েছে তোমার স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ, সেটা হচ্ছে মুম্বাই। কত সালে যদি বলে? 1875 সালে। ঠিক আছে, আর্য সমাজের প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1875। নেক্সট কোশ্চেন দেখো 92 নম্বর কোশ্চেন, সাবানা তৃণভূমি কোথায় দেখা যায়? অপশান রয়েছে আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আর এশিয়া। তো সাবানা তৃণভূমি দেখা যায় কোথায়? আফ্রিকাতে, অপশান এ হবে কারেক্ট আনসার, আফ্রিকায়। 93 নম্বর কোশ্চেন দেখো, মালদ্বীপের রাজধানী কুয়ালালামপুর, নৈরোবি, জাকার্তা নাকি মালে? তো মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে। মালদ্বীপের রাজধানী মালে। আর কি রয়েছে? কুয়ালালামপুর, যেটা হচ্ছে মালয়েশিয়ার রাজধানী। ঠিক আছে, মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর। নৈরোবি কার? নৈরোবি হচ্ছে কেনিয়ার, আর জাকার্তা হচ্ছে ইন্দোনেশিয়ার। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 94, তেহরি বাঁধ যে নদীর ওপর রয়েছে? তেহরি বাঁধ যে নদীর ওপর রয়েছে? তেহরি বাঁধ রয়েছে উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর ওপর। তেহরি বাঁধ কোথায় রয়েছে? উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর ওপর, অপশন ডি হবে এখানে কারেক্ট। এখানে রয়েছে মহানদী। মহানদীর ওপর কী বাঁধ রয়েছে? হীরাকুদ বাঁধ। মহানদীর ওপর রয়েছে হীরাকুদ বাঁধ, যেটা রয়েছে কোথায়? ওড়িশাতে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 95, কী রয়েছে? কোন দুটি নদীর মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত? গঙ্গা নামে পরিচিত কোন দুটি নদীর মিলিত প্রবাহ? সেটা হচ্ছে ভাগীরথী আর অলকনন্দা, অপশন বি হবে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, ভাগীরথী আর অলকনন্দা। কোথায় মিলিত হয়ে যদি বলে?
কোথায় মিলিত হয়েছে এই দুটি নদী, সেটা হচ্ছে দেবপ্রয়াগে। ঠিক আছে, কোথায় মিলিত হয়েছে? দেবপ্রয়াগে। পরবর্তী কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 96, মানে এটা হচ্ছে রিজনিংয়ের কোশ্চেন। প্রথমে কি রয়েছে? ADGCFIEHK পরবর্তীতে কি হবে? তো এখানে কি হবে রয়েছে সিরিজটা দেখো, ADGCFIEHK, এ এর সাথে সি যদি আমি দেখি তাহলে কি হচ্ছে? 2 ঘর যাচ্ছে। ঠিক আছে, এ হচ্ছে 1-এ, সি হচ্ছে 3-এ, সি 3 আবার ই হচ্ছে 5-এ, তাহলে এখানে 5 হওয়া উচিত ছিল, মানে এটা 5-এ। তারপরে কি আসবে? 7, তারপরে কি আসবে? 7 মানে কি হয়? জি 7 নম্বরে আসে। নেক্সট আছে কি দেখো? ডি, বা এ এর সাথে তুমি ডিকে দেখো, এ এর সাথে ডিকে দেখলে এ হচ্ছে 1-এ আর ডি হচ্ছে 4-এ, মানে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে 3-এর। তাহলে এখানে 7 নম্বর আসবে, 7-এর পর 3 মানে এখানে 10 নম্বর আসবে। 7-এর পর কত নম্বর আসবে? 10 নম্বর। আর 10 মানে কত নম্বর হয়? 10 হচ্ছে জে, 10 হচ্ছে জে। তারপর রয়েছে আবার কি? ডি এর পর জি হচ্ছে 7-এ, মানে আবার 3 বেড়েছে, 1 থেকে 4 3 বেড়েছে, 4 থেকে 7 আবার 3 বেড়েছে, তাহলে এখানে আমি 7 পেলাম, 7 থেকে 3 বেড়ে 10 হলো, জি পেলাম, জে পেলাম। 10 থেকে 3 বাড়লে কী হবে? 13, 13 মানে কি হয়? 13তে হচ্ছে এম, জি অপশান বিতে আছে, তাহলে অপশান বি হবে এখানে কারেক্ট। নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 97, কি আছে? হাউ ইজ মাই ফাদার্স মাদার্স অনলি ডটার ইন লস সিস্টার রিলেটেড টু মি? কী বলেছে? মাই ফাদার্স মাদার্স অনলি ডটার ইন ল। মাই ফাদার মানে বাবার কথা বলা হচ্ছে, তারপর রয়েছে কি? ফাদার্স মাদার বলতে গ্র্যান্ড মাদার, ফাদার্স মাদার বলতে গ্র্যান্ড মাদার, এবং গ্র্যান্ড মাদারের অনলি ডটার ইন ল, গ্র্যান্ড মাদারের অনলি ডটার ইন ল বা পুত্রবধূ, একমাত্র পুত্রবধূ কে হবেন? মা হবেন, মাদার। এবং ডটার ইন ল সিস্টার, মায়ের সিস্টার কী হবে? মায়ের বোন মানে মাসি, অর্থাৎ আনসার কী হবে এখানে? মাসি মানে আন্ট হয়ে যাবে, কারেক্ট আনসার অপশান এ হবে কারেক্ট। ঠিক আছে, 98 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে। ফাইন্ড দ্য মিসিং নাম্বার। 5, 10, 17, 26 আর 37 রয়েছে এখানে দেওয়া। কী কী রয়েছে দেখো? 5, 10, 17 এবং 26। 5 রয়েছে, 10 রয়েছে, 17 রয়েছে, 26 রয়েছে আর 37 রয়েছে। 5 থেকে রয়েছে 10, 17, 26 আর 37। 5 থেকে 10 মানে এখানে 5 বেড়েছে, 10 থেকে 17 মানে 7 বেড়েছে, 17 থেকে 26 মানে 9 বেড়েছে, 26 থেকে 37 মানে এখানে 11 বেড়েছে। তাহলে 5, 7, 2-এর ডিফারেন্স করে বাড়ছে, তাহলে 11 পর কত বাড়বে? 13। কার থেকে 13 বাড়বে? 37 থেকে 13 বাড়বে, তাহলে 37 সঙ্গে তুমি 13 যোগ করে দাও, 37 সঙ্গে 13 যোগ করে কত হবে? 50, মানে আনসার হবে অপশান ডি 50। তাছাড়াও আরেকটা নিয়ম কী করতে পারো? 5 মানে আমি করতে পারি কি? 2-এর স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, 10 মানে দেখো 3-এর স্কোয়ার প্লাস 1, 17 মানে 4-এর স্কোয়ার প্লাস 1, 26 5-এর স্কোয়ার প্লাস 1, 37 6-এর স্কোয়ার প্লাস 1, তাহলে এখানে কি আসবে? 7-এর স্কোয়ার প্লাস 1, 7-এর স্কোয়ার 49 আর 1 50, সেই হিসেবে অপশান ডি আসছে। 99 নম্বর কোয়েশ্চেন কী রয়েছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অড ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস? কোনটা আলাদা? অড ওয়ান আউট করতে হবে। অপশান রয়েছে ডাইভিং, ড্রাইভিং, সুইমিং আর সেলিং। তো এখানে আলাদা কোনটা? আলাদা হচ্ছে ড্রাইভিং, বাকি সবগুলোই কোথায় করা হয়? জলে। ডাইভিংও জলে হয়, সুইমিংও জলে হয়, সেলিংও জলে হয়, কিন্তু ড্রাইভিং কোথায় হয়? ড্রাইভিং হচ্ছে রোডে হয়, তো এখানে অপশান বিটা হচ্ছে অড। নেক্সট দেখো 100 নম্বর কোয়েশ্চেন আর রিজনিংয়ের লাস্ট কোয়েশ্চেন, তার সাথে এই ভিডিওর আর এই সেটেরও লাস্ট কোয়েশ্চেন কী রয়েছে? 7, 5 এখানে রয়েছে 6, 5, 21 এখানে 13, 24, 4 এখানে কত হবে? এখানে কত হবে কোয়েশ্চেন মার্কের জায়গায় বলতে হবে। দেখো 5-এর সাথে কত হয়? 12, 12কে যদি তুমি 2 দিয়ে ভাগ করে দাও পাবে 6, 5 আর 21 হয় 26, 26কে 2 দিয়ে ভাগ করে দাও পাবে 13, সেই হিসেবে 24 আর 4 কত হয়? 28, 28কে যদি তুমি 2 দিয়ে ভাগ করে দাও পাবে কত? 14, মানে 14 কোথায় আছে? অপশান ডিতে, তাহলে অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তাহলে এই ছিল আজকের ভিডিওর ফুল মক টেস্ট, যেখানে তোমাদের 115 নম্বরের কোশ্চেন ছিল। যারা যারা তোমরা কোশ্চেনগুলো অ্যাটেন্ড করলে অবশ্যই কত পেলে সেটা আমার কমেন্টে জানাবে। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে নতুন কিছু কোয়েশ্চেনের সাথে বা নতুন কোনো মক টেস্টের সাথে। ততক্ষণ তোমরা পড়তে থাকো, প্রিপারেশন নিতে থাকো।